ছোটবেলা থেকে বাবা মার ঘরে 6 বোন 2 ভাই। বাবা মার সংসার চালাতে খুব কষ্ট হইতো। সংসার উপার্জন করার মতো আমার বড় আপা আর আমার বাবা ছিল, আর সবাই আমরা ছোট ছোট। আমার বড় বোন বিয়ে হয়েছে, পরে স্বামীর বাড়ি চলে গেছে। তখন আমার আব্বা একা রোজগার করার মতো মানুষ। ঢাকা শহরে ঘর ভাড়া যদি ঠিকঠাক মতো না দিতে পারে, তাহলে বাড়িওয়ালার রুম তালা মারা দিই। এখন আমার আব্বা কি করবে? করার পরে আমার বোন শুনতেছে যে আমাদের খাওয়া দাওয়ার খুবই কষ্ট, আমার আব্বা একা একা পারতেছে না। পরে আমার বোনের শ্বশুর বাড়ি আমার দুলাভাইয়ের সাথে অনেক কথা কাটাকাটি করলো যে আমি গার্মেন্টস এ চাকরি করে আমি একটু আমার বাবাকে সহযোগিতা করি। 6টা ভাই বোন, আমার বাবা কিভাবে চলবো? তখন আমার বোনের শাশুড়ি বললো যে না, তুমি এখন যেই বাড়িতে আসছো সেই বাড়ি চিন্তা করো, বাবার বাড়ির কোনো চিন্তা করার কোনো দরকার নেই। এই কথা বলার পর আমার দুলাভাইয়ের সাথে অনেক কাটাকাটি হচ্ছে। আমার বোন বললো কি, যেখানে আমার বোন বাবা মা না খায়া কষ্ট করবে আর আমি এখানে সুখে শান্তিতে খামো, এই খাবার আমার পেটে ঢুকবে না। বিয়ে বসার উচিত ছিল, আমি বিয়ে বসছি, এখন আর আমার কোনো মনে কষ্ট নেই। তুমি তোমার এখানে থাকো, আমি আমার বাবা মার কাছে চলে যাই। আমার বোন একবারে কার সিট করে আইসা পড়ছে কমলাপুর, এই গার্মেন্টস ঢুকছে। ঢোকার পরে আমাদেরকে নিয়ে চাকরি বাকরি করে, তখন আমার আব্বা একটু কাজ করতেছে, আমার বোনও কাজ করতেছে। তখন আমরা সবাই ছোট ছোট, স্কুলে পড়ার মতো কোনো ক্ষমতা আমার বাবার নাই। তারপরে আমার ওই বোন গার্মেন্টসে ঢুকার পরে আমার আরো 2টা বোনকে গার্মেন্টসে ঢুকাই দিয়েছি ছোট ছোট। এখন আমার আব্বাও কাজ করে, আমার বোনেরাও কাজ করে, কোন রকম একটু সুন্দরভাবে এই সংসারটা চলতেছে। চলার পরে একদিন আমার দোলাভাই আসলো, আয়সা বললো কি যে বাবা মার বাড়ির কারণে শ্বশুর বাড়ি বাদ দিয়ে দিলা, তোমার কি শ্বশুর বাড়ির কোনো প্রয়োজন নাই? তখন আমার বোনে বলছে, যখন আমার ছোট ছোট ভাই বোনেরা বড় হইব, ওরা যখন কাজকর্ম করতে পারবে, আর যদি আমার ভাগ্যে তুমি থাকো, তাহলে আমি তোমাকে আবার পাবো। আপনার বোন আপনার বাবা মারি দুর্দশা দেখে স্বামীর বাড়ি থেকে চলে আসলো এবং সে গার্মেন্টস এ জয়েন করলো যাতে বাবা মাকে হেল্প করতে পারে। হ্যাঁ, আমাদের ছোট ছোট ভাই বোন ছোট ছোট, আর সবাই ছোট, তাই তো? জি, সবাই ছোট। আচ্ছা, বোন তো তখন বিবাহিত, যথেষ্ট মেয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা প্রিয় শ্রোতা, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের দেশে হাজার হাজার গার্মেন্টস রয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করছেন। তারা কিন্তু পরিশ্রম করে এই টাকা উপার্জন করছেন, জীবিকা নির্বাহের জন্য তারা কাজ করছেন, এতে খারাপ কোনো কিছুই নেই। আমি তাদের প্রতি রেসপেক্ট রাখি, সম্মান জানাই তাদের সবার প্রতি, যারা খেটে খাচ্ছেন, পরিশ্রম করে বেঁচে আছেন। আর গার্মেন্টস অনেক ধরনের ঝামেলা থাকতে পারে, অনেকগুলো মানুষ একসাথে কাজ করে, কিছু অ্যাডমিনিস্ট্রেশন বা কিছু ঝামেলা একটু এলোমেলো হতেই পারে, অনেক ধরনের ঝামেলার বড় আলামত আমরা অনেক সময় দেখি, বাট সেগুলো একটা সময় কেটে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ অনেক ঝামেলা থেকেই কিন্তু আমরা দিন দিন উত্তরোত্তর মুক্তি পাচ্ছি এবং এসব ঝামেলাও কেটে যাবে। যাই হোক, ওকে নাসিমা, তারপর? চলার পরে হঠাৎ একদিন আমার বোনের স্বামী ওনারে রাস্তায় আটকেছে, যখন হাত ধরে নিয়ে যেতে নিছিল, তখন ছেলের আর কি আটকেছে। আটকানোর পরে বলছে যে কি হয়েছে? বলছে আমার ওয়াইফ নিয়ে যেতে চায়, উনি চায় না। তখন অনেক ছেলে মেয়েরা ঘিরা ধরছে, ঘিরা দেওয়ার পরে বলতেছে যে এই লোকটা যা বলতেছে সব কি সত্যি? তখন বলছে যে হ্যাঁ, উনি আমার স্বামী, ঠিক আছে, তবে আমি আমার স্বামীর বাড়ি ছাইরে আসলাম। আমার বাবা মা, আমার ছোট ছোট ভাই বোন না খেয়ে থাকে, খুবই কষ্ট, এই জন্য আমি সংসার করতেছি। যখন আমাদের সংসারের কোনো অভাব থাকবো না, তখন আমি আমার স্বামীর বাড়িতে আবার চলে যাবো। এই কথা বলার পরে তারপর আমার দুলাভাই কার সিট হয়ে গেছে। হওয়ার পরে একদিন এই বাড়িওয়ালা আসলো যে কি ব্যাপার রত্নার আব্বা, তুমি ঘর ভাড়া দাও না কেন? তোমার 3-4 মাসের ঘর ভাড়া পাচ্ছে, এটা কি তোমার নিজের বাড়ি না? তখন তো ভালো চলছিল, তাহলে ভাড়া দিতে অসুবিধা কি? ভাড়া তো আগে জমানো ছিল। আচ্ছা, আগের জমানো ছিল আর কি। তখন বলতো পরে তোমার 2 মেয়ে কাজ করো, তুমি কাজ করো, তাহলে এখন আমার সমস্যা কি? পরে বলছে কি যে দেখেন পিছনে যেগুলা জমছে, আমি সামনের ভাড়ার সাথে কিছু কিছু দিয়ে কি কমানো যাবে। জি। বাড়িওয়ালাটা অনেক ভালো ছিল, উনি আবার তাবলিগ নামাজটা পড়ে। তো উনি আবার বলছে কি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 2 মাসের টাকা আমার কম দিও। এরপরে একদিন এমন করতে করতে পরে আমার আব্বাই একবার বিছানায় পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, না খায়া কাজ করতে করতে। এমন এক সময় গেছে আমরা সবাই ভাতের মার খায়া রয়েছি। ছোটবেলা আমার আম্মা মানুষের বাসায় কাজ, এটা কি আরো আগের ঘটনা? আমার বোন চলে আসার আগে মানুষের ভাতের মার গালতো, ওই ভাতের মার আইনা আমার আম্মা আমাদেরকে খাওয়ান দিছে। আর আমার আব্বা যখন সকালবেলা বের হয়ে গেছে, আমার আম্মা বলতো কি যে খালি মুখে মানুষ কাজে যাইতে হয় না, তাহলে কি খাইবো?
কত কত সময় এক গ্লাস পানি খাওয়া গেছে, কত কত সময় ভাতের মার খাওয়া গেছে। এ খাওয়ার পরে এমন কষ্ট করতে করতে আমার আব্বা একদিন অসুস্থ হয়ে গেল, জন্ডিসে লিভার ফাইটে গেছে। লিভার ফেটে গেল? জি, লিভার ফাইটে গেছে। তারপরে ঢাকা মেডিকেল নিয়ে গেছে, ঢাকা মেডিকেল ভর্তি নেয় না। না নেওয়ার পরে আমার বড় আপা অনেক রিকোয়েস্ট করলো, অনেক জায়গায় ঘুর করলো, করার পরে তারপরে এক লোক আইসা বললো যে কি হয়েছে। বলছি কি আমার আব্বা তো জন্ডিসে লিভার ফাইটে গেছে, এখন তো কি করবো, নিয়ে এসি। আগে কি কেউ বোঝেন নাই না যে না, না, অসুখ? না। আর বুঝতে পারলেও তো কিছু আর করার ছিল না। ছিল না, কারণ টাকা ছিল না। টাকা হলো মানুষের সব। তো এটা বলার পরে আমার বোন, এক লোক আল্লাহ তাকে দয়া করছে, দয়া করার পরে ওই লোকটা আমার বোনের কথা শুই না, যে 6-7টা ভাই বোন, তারপরে মা বাবা, মানে খাওয়ার মতো 10-12 জন লোক আর কি, করার পরে ওই লোকটা ওনাই আমার আব্বাকে ঢাকা মেডিকেল ভর্তি করলো। ভর্তি করানোর পরে আমার আব্বা 1-2 দিন থাকার পরে আমার বোনে বলতেছে যে আমি তো গার্মেন্টস এ চাকরি করি, এখন যদি আমি হাসপাতালে থাকি তাহলে তো আমার গার্মেন্টস এর চাকরিটা চলে যাবে, এখন আমি কি করব। আমার আম্মা হলো গ্রামের মেয়ে, সে আবার ঢাকা শহরের হাসপাতালের এগুলা কিছু বোঝে না। তা আমার আব্বারে ওই আঙ্কেলের কাছে বলে আসলো যে আঙ্কেল আমার আব্বুকে একটু আপনি দেখেন, আমি একটু বাসার থেকে যদি লোক পাই তাহলে আমি এখানে নিয়ে আসবো। ঠিক আছে। তো এই কথা বলার পর আমার বোন অফিসে গেছে, ওই অফিস থেকে আমার বোনকে না করে দিছে। কি মানে চাকরি করতে হবে? হ্যাঁ, না, কেন? মানে একদিন না গেলে গার্মেন্টস আর নিতে চায় না, অনেক বকাবাধ্য করে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রাখে, ঢুকতে দেয় না। সব মানুষ অফিসের ভিতরে ঢুকে যায়, ওই পর্যন্ত সিঁড়িতে দাঁড়ায় থাকা লাগে। তারপরে আবার বেতনের সময় বেতনও দেয় না। এগুলো হওয়ার পরে তারপরে আমার বোন অনেক হাতে পায়ে ধরলো। তখনকার তো গার্মেন্টস এর চাকরি অনেক কষ্টকর ছিল। তা আমার বোনে হাতে পায়ে ধরে বললো, দেখেন আমার আব্বারে আমি হাসপাতালে ভর্তি করার কারণে আমি 2-3 দিন আসতে পারি নাই, আমাকে একটু সহযোগিতা করেন। পরে বলছে যে না করার কারণে আমার বোন না করলে আবার অন্য একটা অফিসে চাকরি নিল। নেওয়ার পর আমার আব্বু হাসপাতাল থেকে পলায় এসে পড়ছে। কেন? মানে ওনার একা একা ভালো লাগে না, তারপর আবার নার্সেরা বেশি একটা আসে না, ওষুধ পানি দেয় না, শুধু বলে শুয়ে থাকতে হয়। তো শুয়ে তো থাকতেই হবে, হসপিটালে অসুস্থ হ্যাঁ, মানুষ তো শুয়ে থাকে। ওইটাই, মানে উনি একা আর কি ভয় পায় আচ্ছা, ওইখানে। তো আপনারা কেউ তার সাথে থাকতে পারতেন না? না, তখন তো আমরা অনেক ছোট আর কি, আমার 3টা ভাই বোন বড় আর আমরা সবাই ছোট ছোট। তখন আমাদের বাসায় এসে পড়ছে। বাসায় আয়া মানে আমার আম্মা জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আপনি না হাসপাতালে ভর্তি করে দিয়ে এলো রত্না, তাহলে আপনি এখানে আইসা পড়লেন কি লিগা? আমি ভালো হয়ে গেছি, আমি আইসা পড়ছি। ভালো কি আসলে হয়েছে? না, ভালো হয় নাই। লিভার ফেটে গেলে তো সেটা ভালো। জি, ওনাকে আর কি দেশের মাটিতে টানছে, এটাই। তারপর বলছে আমি ভালো হয়ে গেছি, আমি এই জন্য হাসপাতালে আয়া পড়ছি। আজকে আমার সব পোলাপাইনারে অনেকদিন ধরে আমি ভালো মন্দ খাওয়াই না, এখন আমরা সব ভাই বোন আমার আব্বা একসাথে ডাকছে। আচ্ছা, ডাকার পরে বলতেছে যে বাবা আমি তো এতদিন হাসপাতালে ছিলাম, কিছু খাওয়াইতে পারলাম না। আমি হাসপাতালে যখন আমার পাশের রুগীরা অন্য রুগী দেখতে আসতো, আমার কিছু টাকা দিছিল, ওই টাকাগুলো আমি নিয়ে এসেছি। এখন তোমরা কে কি খাইবা বলো। আমার মেয়ে জীবনের আমার আব্বা খুব ভালোবাসতো। তো আমার মেয়ে জীবনে আবার আমার আব্বার গলা ধরে বলছে কি, আব্বা আমরা কিচ্ছু খাবো না, আল্লাহর কাছে দোয়া করি আপনি ভালো হয়ে যান, আর যে টাকাটা আমাদেরকে বাজার করে খাওয়াবেন ওই টাকাটা আপনি ওষুধপাতি কিনা খান। তারপর আমার আব্বা শুনে নেয়, না শুনলে আমার ওই 2 বোন নিয়ে বাজারে গেছে, একটু মাংস আনছি, মাংস আইনটা খাওয়া দাওয়ার পরে আমার আব্বা বলতেছে যে আমি দেশে চলে যাবো। কারণ আমার আম্মা বলতেছে আপনি যে দেশে যাবেন তখন তো এই মুহূর্তে তো ভাড়ার টাকা নেই, তাহলে আপনি যখন দেশে যাবেন তাহলে আপনি বাজার করলেন কি লিগে? ওইদিকে মাইয়া গো অনেকদিন ধরে খাওয়াই না, এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে কি তোমরা কেউ দেশে যাইবা? আর আমার মা কেছে কি যে না, দেশে যেমন কেমনে, এখন দেশে গেলে না হইলো 500 টাকা লাগবে, এখন তো নাই 1 টাকাও। তাই আমার আব্বা কি তাহলে কেউ যাওয়া লাগবো না, আমি একাই যাম। এই কথা বললে আমার আব্বা একাই গেছে। একা যাওয়ার 2 দিন পর আমার আব্বা মারা গেছে, দেশে যায়। আচ্ছা, দেশে যায় 2 দিন পরে মারা গেছে। আমার আম্মারে বলছিল, কেউ ছিলেন না আপনারা তার পাশে? না, আমরা ঢাকা। দেশে কে ছিল? দেশে আমার ফুবু আর আমার এক চাচা। আচ্ছা, ওই যে আপনি বললেন যে দেশের মাটি থেকে টানছে, তাই তো? হ্যাঁ, দেশে সবাই বলছে আর কি যে ওনার মরণ আসছিল, দেশের মাটিতে টানছে, এই জন্য উনি হাসপাতাল থেকে আইসা দেশে চলে গেছে। খুবই বিস্ময়কর ব্যাপার, উনি হসপিটাল থেকে পালায় চলে আসলেন, হ্যাঁ। লিভার ফেটে গেল, এরকম একটা মানুষ হসপিটাল থেকে পালায় চলে আসছে। হয়তো উনি নিজের মধ্যে ফিল করেছিলেন যে হয়তো তার সময় নেই হাতে। জি। অনেক রহস্যময়। কিন্তু আমার আব্বা যখন মারা গেছে তখন আমার ফুফু আমার চাচা আমাদেরকে বলে নাই আমার আব্বা মারা গেছে, আমরা তার লাশটাও দেখতে পারি না। আপনাদেরকে বলে নাই কেন? না, বলে নাই।
আমার ফুফু আর আমার চাচা মনে করছে কি যে আমরা মনে হয় আমার আব্বা অসুস্থ কারণে আমরা মনে হয় তাকে বাসার দিকে বের করে দিচ্ছি। আচ্ছা, তবে আমরা সত্যি বের করে দেয় না, আমার মাও বের করে দেয় না। তা আমার আব্বা একদিনকে বলছিল আমার মারে যে পিঠা খাইব। হুম, তা আমার মা আবার তার বাপের বাড়িতে গেছিল, ময়মনসিং গেছিল, ময়মনসিং এর থেকে নারকেল আর পিঠা চাল নিয়ে আসলো। পরে আমার বোন রে বলতেছে, রত্না তোর আব্বা তো দেশে গেছে, এখন তোর কোনো খবর সবর নাই, তাহলে আমি যাই দেখে আহিগা, তোরা ভালো মতো থাকিস। এই কথা বলে আমার আম্মা দেশে গেছে, নোয়াখালীতে গেছে। আমার বাড়ির আশেপাশে মানে যাওয়ার পথে আমার আম্মারে পাড়াপড়শি এক ননদে বলতেছে যে আয়সা হে আওয়া তো আইলি, মানে আর 4 দিন আগে আইলি না। ওরা বললো কি কি কইলা তুমি, খেললে 4 দিন আগে আমু তোমার ভাই কইছিল পিঠা খাইবো, তা আমি দেশের থেকে চাল টাল নিয়ে পিঠা কয় পিঠা মানে কারে খাওয়াইবা, তোমরা বানায় তোমরাই খাও। কয় কি মানে, কয় বাদল ভাই তো মারা গেছে। এই কথা শুই না আমার আম্মা মানে ওইখানে হাত কিলে গেছে, আর পিঠা চাল মাল সব ফালাই দিছে। আমার আম্মা আর আমার ফুফুর বাড়িতে যায় নাই, আবার ঢাকায় পিঠা নষ্ট। আসার কয়দিন পরে মানে আমার আম্মা খুবই কান্দা। যখন আমার আম্মা এসে বললো তখন আমরা সব ভাই বোনেরা মিলে গেছি, যাইয়া দেশে যে আমাদের একটা কবরস্থান আছে ওইখানে আমার আব্বাকে মাটিয়েছি। আচ্ছা। তা আমরা ওই কবরস্থানে জিয়ারত করে আমরা আবার ঢাকা চলে আসলাম। কিন্তু বিষয়টা আপনার ফুপু হয়তো আমার মনে ফুপু- করছে যে বাসা থেকে বের করে দিছে, হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমার ফুফুর বা ভুল বাসা ধারণা। থেকে বের কেন করে দিবেন সেরকম কোনো কারণ ছিল? না না, ওই যে মনে করছে যে অসুস্থতা, আচ্ছা, অসুস্থতার কারণে হয়তো বাথরুম টাথরুম করে, হয়তো এটা আমাদের ঝামেলা মনে হইতে পারে, এই জন্য আমরা বাই করে দিছি। বাড়ি কোথায় ছিল, দেশ কোথায়? আমাদের দেশ বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। সে নোয়াখালী একা চলে গেলেন, জি। ওখানে মারা গেলেন। হ্যাঁ কিন্তু এইখানে আসলে আপনার বড় বোন উনি তো চাকরি বাকরি করতেন। জি। ধরে নিলাম আপনার মার কথা বাদ দিলাম, এই বড় বোনটা তো অ্যাটলিস্ট সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। যেরকম লিভার ফেটে যাওয়া একটা মানুষ আমার হসপিটাল বড় বোন থেকে, কি করবে বলেন, এই 6-7টা ভাই বোনকে খাওয়া জোগাবে, ওকে একেবারে জানাজা টানাজা দিয়ে গোসল টোসল করায় মাটি টাটি দেওয়া হওয়া পর্যন্ত উনি অজ্ঞান ছিল। আচ্ছা যখন মাটি টাটি দিয়া যখন বাসায় আইসা পড়ছে তখন আমার ফুফু জ্ঞান ফিরছে। আচ্ছা, তা আমরা কিভাবে মানে উনি অজ্ঞান ছিলেন কেন ওই সময়? ওটা একটা আল্লাহর বিচার। আচ্ছা। ঠিক আছে, আমরা 8টা ভাই বোন, আমার মা, আমরা ভাই বোনের কথা বাদ দিলাম, আমার মার তার স্বামীর কাছে অনেক দাবি ছিল ছাড়ানোর মতো, তার কাছে অনেক অন্যায় করছিল, সেই ক্ষমাটাও তাকে চাইতে দেয় নাই। আচ্ছা, না দেওয়ার পরে আমার আম্মা খুব, আমরা ওই কবরস্থানে থেকে আসে পড়ছে, আমরা আর আমার ফুফুর বাড়িতেও যাইনি, আমার চাচার বাড়িতেও যাইনি। না দেওয়ার পরে ওইখান থেকে আমরা আসি, আসার পরে আমার বোন আমাকেও গার্মেন্টসে ঢুকাই দিচ্ছে, আমার ছোট ভাইকেও গার্মেন্টসে ঢুকাই দিচ্ছে। এখন আমরা কিভাবে চলবো, চলার পরে তারপর আমার একটা ছোট ভাই ছিল, ওইটাকে বিয়ে করাই দিচ্ছে, যে আমরা সবাই গার্মেন্টসে গেলে আমার মাকে কে দেখবে। ছোট ভাইটার বয়স কি বিয়ের মতো হয়েছিল? না, হয় নাই, আচ্ছা, হয় নাই। তখন আমার বোন আর কি বললো কি যে আমরা সবাই যদি কাজে যাই তাহলে আমার মায় কিভাবে একা একা থাকবো, আব্বা মারা গেছে, তাহলে আমি কামালকে বিয়ে করাই দিই। লালবাগ কামরাঙ্গি চরের এক মেয়ে স্থানীয়, তার সাথে আমার ভাইয়ের বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে উনি আবার আমার মার সাথে খুব খারাপ ব্যবহার করছে। তাহলে তো উল্টা হইলো আরো। জি। তারপর আমার মার সাথে খুব উল্টা করছে, উল্টা করার পরে আমরা সব ভাই বোন এখন চাকরি করি, গার্মেন্টসে গেছি। গার্মেন্টসে যাওয়ার পরে একদিন আয়সা, আমার বোনে আয়সা দেখে যে আমার আম্মা ভাত খাইতেছে, আমার ভাবি আমার আম্মার কাছ থেকে ভাতের থাল নিয়ে গেছে, ভাতের থালা নিয়ে গেছে, ভাতের থালায় নিয়ে যেত? নিয়ে যেছে। তো তখন আমার মানে ওর বয়স কেমন ছিল? আপনার ছোট ভাইয়ের বয়স কেমন ছিল বিয়ে যখন দিলেন? আমার ছোট ভাইয়ের বয়স তখন মনে হয় 17-18। 17। বউর বয়স তো আরো কম। হ্যাঁ ওরকম। আচ্ছা, তখন বলতো কি যে কাজ করে খাইতে পারেন না, সবাই কাজ করে, আপনি বসে বসে খান কি লিগে, কাজ করে খাইয়া দেখেন কেমন লাগে, আর আরামে খালি বসে বসে খালি খান, এগুলা কি বলতো। তো তখন একদিন আমার বড় আপা শুনছে, শোনার পরে বলছে কি দেখো রিনা, আমরা কিন্তু 6-7টা ভাই বোন কাজ করি, 6-7টা ভাই বোন কাজ করে যদি আমার এই বুড়া মারে যদি না বসায় খাওয়াইতে পারি, তাহলে তোমার আর কি দরকার ছিল, তুমি যদি বসে খাইতে পারো তাহলে আমার মা কি বসে খাইতে পারবো না। রাইট। তো এটা আমার বোনে বলছে। আমার বোনে তো জীবনের সাথে অনেক যুদ্ধ করছে, এই বাবা মা কয়া সংসারই বাদ দিছে। এটা বলার পরে আমার ভাবি বললো কি যে আমি একসাথে থাকবো না, হুম হুম, একসাথে থাকবো না। আচ্ছা, তা আমার ভাইকে বললো কি তুমি যদি তুমি থাকো তাহলে তুমি থাকো, নাহলে আমি গেলাম। তা আমার ভাই আবার একটু আমার মাকে খুব শ্রদ্ধা করে। হুম হুম, তা আমার ভাই বলছে কি আমার মা আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করছে, এখন আমি বউ পাই আমার মারে বইলা যাবো না, যদি তুমি যাও তা যাও। আমার বোন ও স্বামী সংসার ছাইরা যদি আসতে পারে আর আমি ছেলে হইয়া আমি বউ ছাড়তে পারবো না, সাবাস। যাও তুমি যাও। আমার এই ছোট ছোট বাইরে আমি কই যাবো, আমার বাবারা মারা গেছে, আমার মা ওই সুখে সুখেই কদিন পরে মারা যাইবো,
এর ভিতরে তুমি আবার এই কষ্টগুলা দিতেছ, তুমি যাও। তা আমার ভাবি রাগ করে গেছে। রাগ করে যাওয়ার পরে একদিন, না একটু ভুল হয়েছে, আমার ভাই একদিন এই কথা কোয়ার যাওয়ার পরে আমার ভাই বলছে যে আমার মায় খাইবো, তুমি কোনো হিসাব করবে না। কথা কওয়া যাওয়ার পরে একদিন আমার আম্মার প্রেশার উঠছে। আচ্ছা, আমার- ভাবি কি গেছে তখন? যায় নাই না যায়নি। আচ্ছা, আমার আম্মার প্রেশার উঠছে আর আমরা সবাই কাজে গেছি গা। আমার ভাই দুপুর বেলা, আমার ভাইও টেলাসে কাজ করে, আমার ভাই দুপুর বেলা জানালা দিয়ে আয়সা দেখে কি আমার আম্মা খালি করে এমনি একা একা দাফড়াইতেছে। আচ্ছা, মানে প্রেশার উঠছে তো, মানে প্রেশারে দাফড়াইতেছে আর আমার ভাবি অন্য মহিলার সাথে বসে বসে গল্প করতেছে। তা আমার ভাই আবার যখন আসতো তখন জানালা দিয়া বলতো যে মা ভাত বাড়ো, আমি আসছি। মানে এই জানালা দিয়ে ডাকার পরে দেখে কি আমার মায়ের প্রেশার এরকম করে খেসতেছে। আচ্ছা, তখন আমার ভাই তাড়াতাড়ি করে আয়া কইলো কি, এই তুই যেন বেডি গুলো গল্প করতেছস, আমার মা যে ঘরে দাফড়াইতেছে তুই দেখাস না। এই কথা বলার পরে আমার মার মুখ দিয়ে একবারে মানে গুগরি বাই হয়ে গেছে, গাড়ি রক ছিঁড়ে গেছে। গাড়ি রক ছিঁড়ে যাওয়ার পরে আমার ভাই আমার বাবিরে বলছে, আমার মার যদি কোনো কিছু হয় তাহলে তোর আমি বাসার থেকে বাইর করে দিই। তাই তাড়াতাড়ি করে এই আমার বড় আপা, আমি আর আমার মেজো বোন আমরা গেছি ময়মনসিংহ। 4 দিন হরতাল ছিল, কোনো গাড়ি গুড়ি চলতো না। ওই 4 দিনে হরতালে গার্মেন্টস বন্ধ দিছে। আর আমার বড় আপা বললো কি যে চাকরি করি যখন দেশে যাইতে পারি না, তাহলে এই সুযোগ একটু দেশের থেকে ঘুরে আসি। তা দেশে আমরা যে রাইতে গেছি এই রাইতে এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, আমার আম্মার এই ঘটনা। তাহলে ওখানে আমার ভাই আর আমার দুলা ভাই আর আমার একটা বোন বরিশাল বিয়ে হয়েছে, এই বরিশালের বোনটা এখানে আইছে। আর আসার পরে আমার আম্মাকে এই ঢাকা মেডিকেল নিয়ে গেল, আচ্ছা, হসপিটালে ভর্তি করলে? হসপিটালে ভর্তি করছে। আচ্ছা, এখানে আমরা একটা ব্রেক নিই, হ্যাঁ, একটা বিরতি নেই। প্রিয় শ্রোতা, মর্মান্তিক এক জীবনের গল্প শুনছেন একেবারে শুরু থেকেই। ওর চোখ অশ্রু সজল এবং আমিও শিহরিত, আমি প্রত্যেকটা মুহূর্ত অনুভব করছি আসলে। তারপরেও আমি কৃতজ্ঞ তাদের প্রতি যারা কিনা ওর ভাই এবং ওর মার মতো, যে বোন আসলে স্বামী সংসার ফেলেই চলে আসছে এবং যেই ভাই তার বউকে নিজের মার জন্য বললে যে তুমি চাইলে যেতে পারো, আমি যাব না। দ্যাটস এ গ্রেট থিং এই সময়ে। আমি এটাও বলছি না যে আপনি আপনার বউকে বা আপনি আপনার স্বামী সংসার ছেড়ে চলে আসেন, কিন্তু এরা কেন ছেড়ে চলে আসছে বা বউকে কেউ কেন এভাবে শাসাচ্ছে, সেটা একমাত্রই মা বাবার প্রতি অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি শুধু চাই এটাই বেঁচে থাকুক, এটাই জেগে থাকুক। বাবা মাই তো আসলে সবকিছু। বাবা মা ছাড়া তো এই পৃথিবী আপনার জন্য অন্ধকারময় বা এখন অন্ধকারের আমাদের জন্য কোনো কুল কিনারা এটাই। কোনো কুল কিনারা ওর নেই বাবা মা। এখন দেখেন ও কাঁদছে ওর বাবার জন্য, ওর মার জন্য কাঁদছে। 26 বছর বয়স ওর। আমরা একদম ছোটবেলা থেকে মা বাবার আদর পাই নাই, মা বাবার আদর পাইনি, কিন্তু মা বাবার প্রতি ভালোবাসার কিন্তু একটু কমতি ওদের মধ্যে। যার জীবনে মা বাবা নাই তার জীবনের কোনো মূল্যই নাই। প্রিয় শ্রোতা, ও ঠিকভাবে বলতে পারছে না। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, ও নিজেকে একটু শান্ত করুক। আমরা ফিরে আসছি নাসিমাকে নিয়ে, কোথাও যাবেন না। হ্যালো 8920 জীবনের গল্প। হ্যালো 8920 জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে হ্যালো 8920 জীবনের গল্পে। আমি আরজে সেতু আছি আপনার সাথে এবং এক মর্মান্তিক জীবনের গল্প নিয়ে আজকে হাজির হয়েছে এখানে নাসিমা। প্রথম অংশটুকুই এতটুকু শুনেই এখনো পর্যন্ত আমিও পারছি না একটু স্বাভাবিক হতে, কারণ প্রত্যেকটা মুহূর্তের মধ্যেই আমি ঢুকে পড়েছিলাম, গল্পগুলো আমি উপলব্ধি করতে পেরেছি এবং আমি জানি আমার মতো আপনারাও ঠিক একইভাবে আগ্রহ নিয়ে গল্পটা শুনছেন। প্রিয় শ্রোতা, আমরা সাথে থাকবো পুরোটা সময়, আপনারা এই গল্পের সাথে থাকবেন আশা করছি। আমি নাসিমার কাছে যাচ্ছি। আপনারা তখন সবাই একটু বাড়িতে বেড়াতে গেলেন এবং সেই রাতে আপনার মা স্ট্রোক করলেন। হ্যাঁ, তখন আমার বরিশাল এক বোন বিয়ে হয়েছে, ওই বোন বেড়াতে আসছিল। কারণ আমার ওই বোনটা আমার ছোট ভাইটা ঢাকা মেডিকেল ভর্তি করছে। আমার আম্মার নাকে নল লাগায় রাখছে, ওই নল দিয়ে আর কি খাওয়া দাওয়া দিত। তা আমার আম্মা বলতেছে, হাসপাতাল থেকে বলতেছে যে রত্না, রিনা, নাসিমা ওকে কি আমি যাওয়ার সময় কি দেখতে পারবো না? এটা বলার পরে আমার ভাই বললো কি যে হ্যাঁ, যেভাবে হোক আমি ওকে আনমই, তুমি চিন্তা করো না মা। কথা বলে আমার ভাবি তখন তার বাপের বাড়িতে চলে গেছে। আমার আম্মার এই অবস্থা শুনে আসেনি। আমার ভাই রেলগাড়ি কইরা দেশে গেছে ভোরে দেশে গেছে। দেশে আবার একটা পাখি আছে যে মানুষের যদি কোনো আপদ বিপদ আসে ওই পাখিটা আর কি কুক 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 বলে, যদি কুক বলে তাই মানুষ মারা যায়।
তখন আমার বোন আর কি আমার মামিরে বলতেছে, মামি এই কুক পাখিটা যে ডাকতেছে মনে হয় আমার মার মনে হয় কিছু হয়েছে, আমার ভাল লাগতেছে না। কি না কিছু হয় নাই, তুই ঘুমা। এই করতে করতে আল্লাহর কি হুকুম, আমার ভাই ভোর সকালবেলা গেছে। আপা বলতেছে যে কিরে কামাল তুই, আমি আইলাম এই বিকালবেলা, তুই আইলি সকালবেলা, কারণটা কি? কয় আমারে তো হাসপাতালে ভর্তি করে দিয়েছি। এই কথা শোনার পর আমার বোন একবারে লগে লগে মানে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে। মা চিল্লান করে দিয়া পড়েছে। তখন তো আমরা আবার একটু ছোট ভালোই বুঝি। এই কথা বললে আমার বোন বলতেছে, মামি এখন যে হরতাল কিভাবে যাব, তখন তো বাসও চলে না, ট্রেনও চলে না। তারপরেও রাত্রে আমরা ঘুমাই নাই, না ঘুমায়া রাত 3টা-4টার সময় আমরা রওনা দিছি রেল লাইনের উপর দিয়া। আমরা সবাই মিলা হাঁটতে 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 একবারে ময়মনসিংহ স্টেশন পর্যন্ত আসলাম। হাঁটতে হাঁটতে চলে আসছি? জি, হাঁটতে হাঁটতে আসলাম রেলের উপর দিয়া। বাবা। আসার পরে দেখি রেলের মাথার ভিতরে বড় বড় পাথর ফালায় রাখছে। তারপরে লোহার ওই যে চঙ্গল্লাহান ইয়াগুলা ফালায় রাখছে। এখন কি করব? করার পরে আমার বড় আপা বলতেছে যে আল্লাহ তুমি এরকমই করলা যে বাবা মরলো, বাবাটারও দেখতে পারলাম না, এখন বাড়ারে নিয়ে যাবা, বাড়াও কি দেখতে পারবো না। এই কথা বলার পরে আমার মেজো বোন আবার আমার বোনেরে বলতেছে যে তুই কান্দিস না, আল্লাহ যা করে ভালোই করবো। এমন কথা কথা পরে বাস স্ট্যান্ডে গেছি, বাসুল্লাহ বেড়া বলছে কি যে না আজকে তো চলবো না, শুক্রবারে চলবো। তারপরে আবার এই হাঁটতে হাঁটতে আবার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে তারপরের দিন আবার ভোরে ঢাকা ফার্স্ট ট্রিপে আসলাম। আয়সা দেখি কি আমার আম্মা মারা গেছে। আম্মাও মারা গেছে, মাকেও হারালো আজকের অতিথি নাসিমা। এবং দেখুন প্রিয় শ্রোতা, আমি বারবার বলছিলাম যে মর্মান্তিক একটা গল্প, এর চেয়ে কঠিনতর শাস্তি বা এর চেয়ে কঠিন দুঃখ মানুষের জীবনে কি হতে পারে? বাবা মরে গেল, সেই বাবাকেও দেখলো না। মাটা মরে গেল, সেই মাটা মরে যাওয়ার সময়ের সাথে থাকলো না। যে বাবা জন্ম দিছে তাদের মাটি দেওয়ার মতো কোনো ভাগ্য পড়ালা আমাদেরকে দেয় নাই। পরে আমরা যখন ঢাকা আসলাম, আইসা দেখি বলতেছে যে মা তো মারা গেছে, মাটি দিয়ে দিছে আমার মাকে। মাটি দেওয়ার পর আমার বোন এত কান্না করতেছে মানে বলার বাহির। কারণ আমার বোন আমাদের সবাইকে নিয়ে জাবরায়া ধইরা বলতেছে আমি তোর মা, আমি তোদের বাবা, কোনো দুঃখ করিস না। পরে আমাদেরকে নিয়ে গার্মেন্টসে ঢুকাইলো। আমার ছোট ভাইয়ের একটা ওয়ার্কশপে কাজে দিল, আমার এই গার্মেন্টসে ঢুকাইলো। পরে এখন বাবা মার দুঃখ কাহিনী শেষ। যখন একটু বড় হইতেছি, এখন নিজের ভালো মন্দ নিজে বোঝার মতো মানে খুব হইতেছে। 98 বন্যার সময় আমি আর আমার এক বান্ধবী রাস্তা দিয়ে আসার পথে অপর সাইডে আর কি 2টা ছেলে, ওরা 2টা ছেলে আর আমরা 2টা মেয়ে আসার পথে মানে ওনারাও আমাদেরকে দেখে একটু হাসতেছে, আমরাও হাসতেছি। গার্মেন্টসে কাজ করতেছি, এখন আর বাবা মার দুঃখ বইলা থাকতে হলে মানুষের একটু আনন্দের প্রয়োজন। এই জন্য আর কি আমার বান্ধবীর আর আমি গার্মেন্টসে কাজের খুঁজে গেছি। যাওয়ার পথে রাস্তায় 2টা ছেলে দেখছি। তো ওই ছেলেটা আবার আমাদেরকে প্রেমের অফার দিচ্ছে। ওই ছেলেটারে পছন্দ করতো আমার বান্ধবী চম্পা, ওই ছেলেটা পছন্দ করতো আবার আমাকে। আমরা যতক্ষণ গার্মেন্টস এর ভিতরে ঢুকছি এতক্ষণ ওরা 2টা ছেলে এখানে দাঁড়ালো। আমরা যখন আবার গার্মেন্টস থেকে বাইরে হয়েছি, আবার আমাদের পিছনে 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 বাসায় আসি। আচ্ছা, আমরা আবার ছাদের উপরে উঠছি, যে বাসা থাকি এ বাসা আবার বিল্ডিং আছে, ছাদের উপরে উঠছি। ওইটা দেখি কি আমাদেরকে নিচে থেকে খুঁজতেছে, এইভাবে খুঁজতেছে। আমরা ছাদের উপরে এত বড় একটা ইট ছিল, ওই ইটটা শরীরে মিলা মারছি। আচ্ছা, মিলা মারাতে মানে ওনাদের শার্ট মাঠ সব ভিজে গেছে। কিসে, রক্তে? না মানে পানিতে আর কি। পানি? ইট মানে আমরা বলতেছি যে ছেলেগুলা কত খারাপ, কমলাপুরে থেকে পিছে পিছে আমাদের বাসা পর্যন্ত আসলো। আচ্ছা, কতবার মানে আমার লগেরটা বলতেছে কি ও মনে হয় তোরে পছন্দ করছে, আমি কই না আমার পছন্দ করে নাই, মনে হয় তোরে পছন্দ করছে। এরকম করতে করতে তাই আমরা ছাদের উপরে উঠছি। ছাদের উপরে উঠাবে কি আয় দেখি কারে খোঁজ করতেছে। ছাদের উপরে উঠা দেখি কি জামগো বিশ্রাইতেছে, কারণ ছাদে এত বড় একটা ইট ছিল, ওই ইটটা ওদের সোজাসুজি মিলা মারছি, পানি দিয়ে ওরা শরীর আর কি ভরে গেছে। আচ্ছা, সামনে কি পুকুর টুকুর ছিল? না না মানে 98 বন্যার পানি রাস্তার আর কি এগুলা। তারপরে আমার বান্ধবী বলতেছে কি
ও মনে হয় তোরে পছন্দ করে। আমি কই কি না তোরে পছন্দ করে। আচ্ছা, দুজনে মিলে জল্পনা কল্পনা হ্যাঁ করছেন। হ্যাঁ, আর আমি বলছি কি তোর কি পছন্দ নেই দেখো, কয় ওই লাল শার্ট পরা ছেলেটা যদি আমারে প্রেমের অফার দেয় তাহলে আমি প্রেম করবো। আমি কি কর তুই, আমার কোনো সমস্যা নাই, তাহলে তুই ছেলেরে তোর গার্মেন্টস এর ঠিকানা দে। হুম, কয় কি গার্মেন্টস এর ঠিকানা দিতে হবে না, ওর যদি আমাদেরকে ভালো লাগে তাহলে ও নিজে আমাকে খুঁজে বের করবো। এটা বললো আর কি ওই যে আমার সাথে মেয়েটা চম্পা গেছে। তাই সকালে আমরা আবার অফিসে যাবো, দেখে আমাদের বাড়ির রাস্তার সামনে দাঁড়াইছি। দাঁড়াতে দাঁড়াতে এই পিছনে পিছনে যাওয়া আসার মাঝখান থেকে মানে প্রেম হইলো আর কি। প্রেম হয়ে গেল কার সাথে কার? ওই সেন্টুর সাথে আর কি। সেটটি ওর নাম? জি। ওর সাথে কি আপনার হইলো? এখন তো ওই চম্পা মেয়েটা বলতো যে ওর পিছনে ঘুরতো, হুম, আর আমিও জানতাম যে ওর পিছনে। আচ্ছা। যখন ওই ছেলেটার সাথে আমরা সরাসরি কথা বলছি, ওই ছেলেটা আর কি আমার বান্ধবীর বললো যে পিছনে পিছনে আসতেছে, আর বললো যে তোমাদের সাথে একটু কথা ছিল, হুম, যদি বলতা। তো আমার বান্ধবী বাবা বলছে কি যদি আপনার কথা বলার ইচ্ছা থাকে তাহলে আপনি লাঞ্চের সময় কমলাপুর খলিল গার্মেন্টস আসেন, হুম, 1টা বাজে, তখন আমাকে খাবারের টাইম দিব তখন আসেন। তো এখন কথা কওয়ার সময় নেই। তাই কি আচ্ছা ঠিক আছে। তা আমরা দুপুর বেলা খায়া নিচে নামছি। নিচে নামার পরে বলছে কি যে তোমাকে কয়টা ছুটি দিব? 10টাও হইতে পারে, 5টাও হইতে পারে, 8টাও হইতে পারে, কোনো ঠিক নেই। তা আপনি কি বলবেন বল। তাই কি না ছুটি হইলে আমি আসমো, একটা কথা ছিল। তাই আমার বান্ধবী বলতেছে কি কথা আমার কাছে বললেন। পরে কয় কি তুমি ওর একটু বইলো যে আমি ওর পছন্দ করি, হুম। ঠিক আছে। ইস, আপনার বান্ধবী তো পুরো হতাশ না? হ্যাঁ হ্যাঁ, পরে এতদিন তো বেশ আশায় আনন্দে জি ছিল। জি। আরে, তারপরে অথচ আমার বান্ধবী কিন্তু আমার চাইতে অনেক সুন্দর, বড় বড় চুল, আচ্ছা। বরিশালের মেয়ে তো মানে খুব সুন্দর আর কি। মানে বরিশালের মেয়েরা কি সুন্দর হয় নাকি? জি। আচ্ছা। আর ওই তুলনায় আমি আর কি কিছুই না, তারপরও যার চোখে যার ভালো লাগে এটাই। হুম, হুম, পরে এরকম কথা কথা না আমি কই কি ওই ছেলে প্রেমের অফার দিল, প্রেমের অফারে রাজি হয়ে যাবো। তা আমার বোন কি বলবো আমারে যে দেখছো আমার বোনের গার্মেন্টসে ঢুকাই দিছি, আমার বোন এখন এই প্রেম ভালোবাসা শিখা গেছে। পরে কয় কি না তোরা কি আর এখন করতে গেছে, তুই করবি, সমস্যা কি, যাবি আবি, কথা কবি, এই করবি সেই করবি না, এগুলো বললো আর কি। বলার পর আমি কই কি না তুই না ওরে পছন্দ করতি, তাহলে আমার কথা যখন তোর কাছে কইছে তাহলে তুই কইতি যে আমি তো আপনার পছন্দ করি। তো যেহেতু হ্যাঁ বইলা লাইছে, হুম, ওই জায়গা তো এখন আমি বলতে পারি না। এমন কথা হতে পরে একদিন বললো যে তোমাকে কি শুক্রবার কি গার্মেন্টস বন্ধ থাকে? আমি কইছি কি হ্যাঁ বন্ধ থাকে। তা বলছি কি কোথাও ঘুরতে যাইবা? ওই আমার বান্ধবী বলতেছে যে কই নিয়ে যাবেন? বলছে তোমরা যেখানে যাবে আমি সেখানে নিয়ে যাবো, যদি সংসদ ভবনে যেতে চাও তাও যেতে পারো, যদি শিশু পার্কে যেতে চাও তাও যেতে পারো, যদি সিনেমা হলে যেতে চাও তাও দেখতে পারো। তা কইছি কি আমাদের আবার একটু খুব ছবির নেশা, হুম, ছবির নেশা। তো ওরা আমি বলছি কি আচ্ছা ঠিক আছে, এই শাবনুরের একটা ছবি বেরোচ্ছে পাগলির প্রেম, তে এই ছবিটা একটু দেখায়। আচ্ছা। তাহলে এই ছবি দেখার জন্য আমরা আসলাম এই রাজমণি হলে। এই প্রথম ফার্স্ট হল চিনা গার্মেন্টস জীবনে আর কি। আসার পথে রাস্তায় গেছে আমার জুতা ছিঁড়া। হুম, আমার জুতা ছিঁড়া যাওয়ার পরে এখন আর ওই ছেলেটা এখন আর আমার পিছনে পিছনে ঘুরে না, মানে খুব স্মার্ট একটা ছেলে, আচ্ছা। এরকম একটা মেয়ের সাথে মানে ওই ছেলেটা খুব লজ্জা পাইতাছে। হুম, আর মানুষও কি বলবো যে এত সুন্দর একটা ছেলে, উঁচা লম্বা, স্বাস্থ্য মাস্থ্য খুবই ভালো, চেহারা খুব সুন্দর, তা কি একটা মেয়ের সাথে আসলো, নোংরা একটা জামা পরে আসলো, তারপরে পায়ে আবার লম্বা লম্বা স্যান্ডেল, এটা আর কি আমরা অনুভব করতেছি। করার পরে তা আমার আবার স্যান্ডেল ছিঁড়া গেছে। স্যান্ডেল ছিঁড়া যাওয়ার পরে তো ওর আমার একটা বন্ধু ছিল লাবলু, তো ও আমার বলতেছে যে নাসিম আপা আপনি হাঁটেন না কেন? আমি কই লাবলু ভাই আমার তো পায়ে জুতা ছিঁড়া গেছে, এখন কি করবো বলেন। তো জুতা ছিঁড়া গেছে কি হয়েছে আপনি নিয়ে আসেন, হলের সামনে মুসি আছে ঠিক করে দিব। তাই আমি কই যে আপনার বন্ধু দেখছেন মানে এরকম ভাবে হাঁটতেছে, মনে হয় আমাদেরকে চিনেই না। কয়, ও তো এরকমই। তাহলে এরকম হইলে তার এই ধরনের মেয়েদেরকে তাহলে প্রেমের অফার দিল কি লিগে? এটা তো হ্যাঁ মাইনা নিতে হবে। আচ্ছা ঠিক আছে নাজমা আপা আপনার মনে কষ্ট নিয়ে না আসেন। হলে গেছি, হ্যাঁ আবার জুতা ঠিক করে দিছে। ঠিক করে দেওয়ার পরে আমরা দুই বান্ধবী দুই পাশে বসলাম, আর ওরা দুই বন্ধু দুই পাশে বসলাম। কারণ আমার বান্ধবী বসবো ওর সাথে, হুম, আর আমার দিব আর কি ওর সাথে, ওর বন্ধুর সাথে। কারণ আমার বান্ধবী ওর সাথে পড়ছে আর আমি ওই পাশে পড়ছি। বৈশা মানে লাবলু ভাই আমি জিজ্ঞেস করতেছি যে লাবলু ভাই এই ছেলেটা যে প্রেমের অফার দিল ছেলেটা কই থাকে? বলছে যে ছেলেটা আরামবাগ থাকে। আরামবাগ থাকে? তা কি কাজ করে? সেলুনে কাজ করে। আবার সেলুনে কাজ করে এটা আবার কেমন? আবার বললো কি যে নাসিম আপা শুনেন, কোনো কাজের এই অবহেলা করতে নেই, কাজ তো কাজ, শুধু আপনি চুরি ছাড়া যে কাজ করতে পারেন ওইটাই কাজ। জি। তো এটা বললো, বলার পর আমি কাছে ঠিক আছে তাহলে আমার বান্ধবী চম্পা তোরে পছন্দ করে। হুম,
কয় চম্পা পছন্দ করলে কি হইছে? এই তো আপনারা পছন্দ করে। হুম। আমি কই আচ্ছা ঠিক আছে। তখন আমি বলছি, আমি কই শুধু পছন্দ করলে তো হবে না, আমার বাবা মা মারা গেছে কয়দিন আগে। হুম। তারপর আমার বোন আমার গার্মেন্টসে ঢুকাই দিছে। এখন যদি আমি এরকম করি তাহলে আমার বোন বলবো কি যে আমার বোনের গার্মেন্টসে ঢুকাই দিয়ে আমার বোন অনেক চালাক হয়ে গেছে। হুম। চালাক হয়েছে। ভাইয়া আমি এইভাবে ঘুরতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। উনার যদি ভালো লাগে তাহলে উনি আমার বোনের কাছে বিয়ে প্রস্তাব দিবে। আমি রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না, আর মানুষে খারাপ বলবো। এটা বলার পরে মানে উনি আমার বান্ধবীরা বলতেছে, চম্পা তুমি একটু ওই সাইডে যাও, আর একটু এই সাইডে আসতে দাও। আর আমার বান্ধবী পুরো চেতা গেছে। চেতা যাওয়ার পরে বলতেছে যে আপনি ওর সাথে কথা আছে কি, আমার সাথে বলতে পারেন না? আমার সাথে বললে কি হয়েছে আমাকে বলেন। পরে বলতেছে যে না, ওর কথা আমি ওরে বলবো, তুমি এরকম করতেছো কেন, তুমি একটু ওই সাইডে যাও। আমার বান্ধবী আবার একবারে চেত্তা মিথ্যা পুরো ফায়ার হয়ে গেছে যে আমি পছন্দ করলাম হ্যাঁ রে, হ্যাঁ পছন্দ করলে আবার ওরে, তাহলে এটা একটু কষ্টকর না? এখন আমার বান্ধবী বলতেছে তুই কি করছ নাসিমা? আমি কই শোন, আমি তোর ওই ছেলের বলি নাই যে ভাইয়া আপনি আমার ভালোবাসেন কিংবা আমার পছন্দ করেন, যার যার ভালো লাগে এটাই। আমি দেখ নোংরা বেশে চলাফেরা করছি, তারপরেও আমার পছন্দ করছে। আর তুই ওই স্মার্ট, ওই স্মার্ট, তোরে পছন্দ করেনি। এটা নিয়ে মানে আমাদের দুজনের মাঝে খুব ঝগড়া হয়ে গেছে। আচ্ছা। ঝগড়া হওয়ার পরে ও আমার সাথে কতদিন কথাও বলে নাই, হুম হুম। কথাও বলে নাই। তা আমি ওর সাথে কোনো কথা বলি না, ও কথা বলে নাই। ঝগড়াটা কেন হইলো? এই যে মানে ও ওরে পছন্দ করে আর ও আমার পছন্দ করে, এই জন্য আর কি। তাতে তো কিছু আপনার করার নাই। জি, তো এটা তো আমি বললাম যে তুই ও স্মার্ট, ও স্মার্ট, অথচ ও তোর পছন্দ করে আমার পছন্দ করলো। আমি কি শিখাই দিছি? আর তুই আর আমি তো একসাথেই আসছি। এটা বলার পরে ও আমার সাথে অনেক ঝগড়া করলো। আচ্ছা। ঝগড়া করার পরে মানে কতদিন আমরা কথাও বলি নাই। ও একই অফিসে চাকরি করি, ও আমার সাথে কথা হয় না, আমি ওর সাথে কথা হয় না। হুম হুম। ও আমার আগে আসে পরে, আমি ওর পরে আসি। আরে প্রেম মানে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। জি, তো এটা বলার পরে একদিন আমি বলছি, দেখ চম্পা, আচ্ছা ঠিক আছে, তোর যখন সেন্টুর অনেক ভালো লাগে তাহলে আমি সেন্টু বাইরে বলবো যে সেন্টু ভাই দেখেন চম্পা আপনারে খুব পছন্দ করে, হুম। তুই আমার লোকে ঝগড়া বন্ধ করিস না। আর আমি তোর হাত ধরে গার্মেন্টস চাইছি, তুই যদি আমার সাথে এরকম করস তাহলে খুব খারাপ। আচ্ছা তোর সাথে আমরা ওরে ডাকামু, তোর সামনে কথা বলবো। তো ওর সাথে নিয়েই ওরে ডাকছি। ডাকার পরে বলছি যে দেখেন ভাইয়া, ও তো আপনারা পছন্দ করে, আপনি তো আমাকে পছন্দ করলেন, এখন তো আমার মাঝখান থেকে দুজনের বান্ধবী নষ্ট করে দিলেন, তাহলে আপনি কি বলেন? কারণ ওই আমার গেলো কি, এক কাজ করো, তোমার চোখগুলো আমার চোখে লাগাই দাও আর আমার চোখগুলো ওর চোখে লাগাই দাও, আচ্ছা। তাহলে কে কারে সুন্দর দেখা যাবে ওই বুঝবে। হুম হুম। ঠিক আছে, ও বুঝবে। চম্পা তোমার সমস্যা কি? ওরে যদি আমি পছন্দ করি তোমার সমস্যা কি? এই কথা বলার পরে ও আচ্ছা ঠিক আছে, আপনারা যা মন চায় তা করেন, আপনি আমার কোনোদিন ডাকবেন না, ও আমার কোনোদিন ডাকবেন না, আপনারা যা মন চায় তা করেন। কে বলতেছে? ওই চম্পা। চম্পা। আচ্ছা। হ্যাঁ, ওই মেয়েটা আর কি বলতেছে। বলার পরে ওর সাথে আবার কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে তা আমার ওই সেন্টুর ছেলেটার সাথে আর কি আমার একদম খুব গভীর প্রেম হয়ে গেছে আর কি। হুম হুম। গভীর প্রেম হয়ে যাওয়ার পরে আমার বোন আমার বিয়ে ঠিক করছে। প্রেম হয়ে গেছে কি এভাবে ঘুরতে ঘুরতে? জি আচ্ছা, আর কোথায় কোথায় যাইতেন, ঘুরতেন কি প্রায়? না, ওর আবার এই সেলুনের দোকান বন্ধ থাকে প্রতি শনিবার। আচ্ছা। তা প্রতি শনিবার ওর সেলুন বন্ধ থাকে হাফ বেলা। তখন ওই আমার বলতো যে দেখো আজকে তুমি অফিসে যাও না, নাহলে অফিসে যাও, নাহলে স্যারের বই আয়সা পড়ো। তখন আমি বলতাম কি যে দেখেন গার্মেন্টসে তো কোনোদিন চাকরি করেন নাই, তো যে গার্মেন্টসে চাকরি করে সে জানে যে গার্মেন্টসে চাকরি কত কষ্ট। একদিন না গেলে 200 টাকা হাতিরা কাটে। মানে এখন বর্তমানে 200 টাকা, তখনকার সময় ছিল মনে হয় 30 টাকা 40 টাকা এরকম। আর আমি যদি একদিন না যাই তাহলে হাজিরা বোনাসও কাটা যাবে আর ওভারটাইমও কাটা যাবে রাত 10টা পর্যন্ত। তারপর আমার বেতনও দিব না, ঘোড়ায় দিব। তা যখন আমার বোন ওরা জিজ্ঞেস করবো যে কিরে তুই তো অফিসে ঠিকই গেছস, তাহলে বেতন পাইলি না কে, এই বেতন কম পাইলি কে লিগা, তখন কি বলবো? এরা বলছি তা ঠিক আছে শুক্রবারে যখন গার্মেন্টস বন্ধ থাকে শুক্রবার দিন ঘুরতে যাবো না। কারণ কয় শুক্রবার দিন তোমার বন্ধ থাকলে তো আমার দোকান বন্ধ থাকে শনিবারে, দুজনের দেখা সাক্ষাৎও হয় না, কথাবার্তাও হয় না। কেন আমি বলছি আচ্ছা ঠিক আছে। এরকম করতে করতে কতদিন অফিসে যাই নাই, না যাওয়ার কারণে মানে শনিবারে। জি, না যাওয়ার কারণে শনিবার যদি শুক্রবার যদি বন্ধ থাকে, শনিবারে না গেলে ওই শনিবার শুক্রবার দুদিন অ্যাবসেন্ট করে দেয়, 2 দিনের টাকা কাটে। তাই উনি বলছি সিস্টেম এখন এগুলি হয়। হ্যাঁ এগুলো বলার পরে ও বলছে কি যে দেখো প্রেম টেম করতে গেলে কিছু ছাড় দিতে হয়, কিছু পাইতে হইলে কিছু ছাড়তে হয়। তা উনি এটা বললো। তখন আমি বললাম কি দেখেন রাস্তা আমি ঘুরতে পারবো না, আমার বাইরে সবাই চিনে, আমার বোনেরও সবাই চিনে, তারপর আমার বাড়ির সবাই বলবো যে দেখ সেরি বড় না হইতে হইতেই দেখো সেরি প্রেম ভালোবাসা শিক্ষা গেছে গা, তেমন পাপ নয় গেছে গা। এমনি মানুষে বলে যে বাপ মা ছাড়া পোলা পাইন দুনিয়ার
চালাক চতুর, আমি ওরকম থাকতে চাই না। আচ্ছা আপনার যখন খুব পছন্দ আমার, তাহলে আপনি দেশে থেকে আপনার বাবা মা নিয়ে আসেন, বাবা মা নিয়ে আসেন, ভাই বোন নিয়ে আসেন। মানে উনি আমার বলতেছে যে না, আমি বাবা মা আনবো না, আমার ভাই বোন আনবো না, আমি নিজেরা আমরা বিয়ে করবো। তারপর আমি বলতেছি যে নিজেরা যদি বিয়ে করেন তাহলে কিন্তু আপনি কিছু পাইবেন না, কিছু পাইবেন না। আর যদি আমার ভাই বোন নিয়ে যদি আপনি বিয়ে করেন, আর আপনার বাবা মা নিয়ে যদি বিয়ে করেন, তাহলে যদি কিছু চাওয়া পাওয়া থাকে তাহলে আপনি কিছু পাইবেন। আর যে একা একা বিয়ে করলে কিছুই পাইবেন না, আর আমার বোনে অনেক কষ্ট পাইবে। বাকি আমার যে একটা মানে দোষ আছে, ওই দোষটা শুনলে তো তুমি আমার সাথে মিশবা না। আচ্ছা, তখন আমি তখন আমার সাথে ওনার সাথে খুব প্রেম, খুব একেবারে বেশি বেশি আর কি প্রেম। আচ্ছা। ওনারা ছাড়া আমি থাকতে পারি না, আমার ছাড়া উনি থাকতে আর পারেন না। প্রেমটা হচ্ছে কি, কথা কি ফোন টোন ছিল না নাকি না না, দেখা হইতো? না ফোন ছিল না। আচ্ছা, শুধু ওই যে সকালবেলা অফিসে যাওয়ার সময় আসতো, আর দুপুর বেলা এসে কিছু কেনাকাটা দিয়ে যেত, আচার টাচার এগুলা কিনা দিয়ে যেত। আর বিকাল বেলা যখন ছুটি হইতো, বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত দাঁড়ায় থাকতো যে গার্মেন্টস কখন ছুটি হইব। তার ওনারে জিজ্ঞেস করতো, বলতো যে 8টায় ছুটি হইব, নাহলে 10টায় হইব। আসা যাওয়ার উপরেই থাকতো আর কি। আচ্ছা, এই এরকম প্রায় 8-9 মাস চলছে। 8-9 মাস চলার পরে ওর আবার একটা বন্ধু আছে, বিদেশ চলে যাবে সিঙ্গাপুর। ওরে আবার আমার কথা বলছে, বলার পরে ওই বলছে কি তাহলে একটু দেখাইস। রাত 12টা 11:30 বাজে, তখন ওর বন্ধু আর কি আজকে ফ্লাট চলে যাবো, তা আমার দেখাইতেছে। তখন আমরা ঘুমায় পড়ছি। কিভাবে যাবো, তখন আমার আরেকটা বান্ধবী ছিল রীতা, ওরা এসে বলতেছে রীতা নাসিমার একটু ডাক দাও না। তাকে আমি যাইতে পারবো না, ওর যে বোন অনেক বকা দিব, কারণ আমার একটা বন্ধু বিদেশ চলে যাবো, তো ওর একটু দেখবো। এই কথা বলার পরে তো আমার ডাকছে, আমার বইনে কইছে কে রে, বাকি রত্না পা, আমি একটু নাসিমার একটু দরকার। তাই আমার বইনে ডাকিয়া দিছে। ও আমার বলতেছে কি সেন্টু ভাই আইসে, তোর লগে দেখা করবো। আমি কইছি যে আমি এত রাত্রে কেমনে যাবো ওখানে। পরে বলতেছে যে যা, কে বলে আইসে বিদেশ চলে যাবো, তোরে দেখবো। তখন আমি কই যামো যখন, আচ্ছা ঠিক আছে তাহলে গেটের বাইরে বাথরুমের কথা কইয়া আইসি। আমার আপারে বলছি যে বড়পা আমি বাথরুমে যাইতাছি, একটু দেরি হইতে পারে। এই কথা বললে আইসা গেটের সামনে আইসা ওই ছেলেটার সাথে কথাবার্তা বললাম, দেখা সাক্ষাৎ হলো। বাকি ও কিন্তু খুব ভালো ছেলে, আর আপনি কষ্ট দেন না, আর ও আপনার খুব পছন্দ করে। আর আমি যাইতাছি গা, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আবার দেখা হবো, আইসা দেখি যেন আপনাদের বিয়ে হয়েছে। এটা বইলা ও গেছে যে দোয়া করেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বইলা গেছে। যাওয়ার পরে আবার যখন সকালে অফিসে যেতেছি, বললো দেখো নাসিমা 8-9 মাস হয়ে গেছে আমরা ঘুরতেছি, ঘোরাফেরা না কইরা চলো আমরা সংসারী হয়ে যাই। মানে আমি বলতেছি আপনি কয় টাকা ইনকাম করেন, আপনি ঢাকা শহরে ঘর ভাড়া দিয়া আপনি বউ নিয়ে থাকতে পারবেন? পরে কয় কি দেখো তুমি তো গার্মেন্টসে কাজ করো, আমিও তো কাজ করি, কাজ করো, দুজনে মিলে একসাথে চলাফেরা করি। আমি কাজ করেন তাহলে আমার বোনের বলেন যে আপা আমি তো নাসিমারে বিয়ে করতে চাই, আপনি কি বলেন? পরে কয় কি না তোমার আপা তো আমার কাছে তোমারে দিব না। আমি কে লেগে দিব না, আপনি এত সুন্দর একটা ছেলে, উঁচা লম্বা, স্বাস্থ্য মাস্টার সবই ভালো, তাই আপনি দিব না কি লিগা? তাই কি না চল আমরা দুজনে পালায় বিয়ে করে লি। আমি কই পালায় বিয়ে করবো, আচ্ছা ঠিক আছে তাহলে আমি যখন বেতন পাবো তখন। তো বলতেছে না তোমার বেতন লাগবো না, আমি টাকা জমাইছি, তুমি আসো। যে আমি কই একা একা তো বিয়ে হয় না, তাহলে আপনি কিভাবে বিয়ে করবেন? কই আমার খালা আছে। তোর আপন খালা? না না, যে বাসায় ভাত খায় ও আচ্ছা, ওই সেই মহিলার আর কি খালা বলছে। বাসায় জানাতে চাচ্ছেই না? না আচ্ছা, না জানাতে চাচ্ছে না, ওই যে ওনার ভিতরে যে একটু সমস্যা আছে। কি সমস্যা? ওই যে উনি যে হিন্দু। ও আচ্ছা, এটা আপনি জানতেন না? ওইটা তখন জানতাম না। ও আপনিও জানতেন না? না, এই জন্যই তো আমি যে বারবার বলতেছি যে আমার বোনের সাথে আলাপ করেন, আমার আপনার বাবা মা নিয়ে আসেন, তারপর উনি আমার বলতেছে না যে আমি হিন্দু কিংবা তুমি মুসলমান। ঠিক আছে, বুঝছি। এটা না বলার কারণে তা আমি বলতেছি দেখেন আমার বাবা মা মারা গেছে, আমার বোনে কষ্ট করে মানুষ করছে। মানে আপনি চাচ্ছেন ফ্যামিলিতে জানাইতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ও চাচ্ছে জানাবে না, কারণ হচ্ছে ওনার ভিতরে যে দুর্বলতা সেটা আমি জানি না। সেটা হচ্ছে যে এই কারণটা আমরা পাইলাম যে কেন উনি জানাতে চাচ্ছে না, যে আসলে তারা বিয়ে করলো কিনা ফাইনালি, বিয়ের পরে বিয়ে যদি হয়ে যায়, এরকম একটা ধর্মের একটা ব্যাপার যেখানে প্রকট আকার ধারণ করে এদেশে, এরকম অনেক জায়গা দিয়ে হয়। তো সেই রকম একটা পরিস্থিতিতে কি হতে পারে, এটা কিন্তু আরেকটা নতুন দুয়ার খুলে যাচ্ছে এই গল্পের। আমরা খুব মর্মান্তিক জীবনের গল্প থেকে হয়তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি, হয়তো আবারও গিয়েও উল্টে হয়তো আরো দুঃখ হতাশার মধ্যে পড়ে যাবে। লেটস সি কি ঘটে, আমরা এখনো কিছুই জানি না। ওকে, আমরা এখন একটা ছোট বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা।
আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 জীবনের গল্প। আর যে সেতু আছি আপনার সাথে এবং আমাদের আজকের অতিথি নাসিমাও রয়েছে। তার জীবনের গল্পটা শুনছি আমরা এবং আরো মেজর পার্টস গুলো নিয়ে আমরা ফিরে আসব। আর ততক্ষণ কোথাও যাবেন না কেউ, আশা করছি। এবং এখানে আপনারা যারা আসতে চান সবার জন্য একটা ফোন নম্বর আছে, সবার জন্য এই দ্বার উন্মুক্ত, যেই যাবেন সেই আসতে পারবেন। যদি কিনা আপনার জীবনের গল্পটা অন্যের জন্য ইফেক্টিভ হয় সেক্ষেত্রেই শুধুমাত্র। এবং আপনি ফোন করলে আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন ব্যাক করে আপনার সাথে কথা বলে আপনাকে এখানে আসা নিশ্চিত করবে। ফোন নম্বরটা হচ্ছে 09613892 আবারও বলছি 09613892। অনেকেই হয়তো ফোন করেন, অনেকেই আমরা আস্তে আস্তে করে ফোন করে একটা সিরিয়াল মেনটেন করতে হয়। অনেকেরই ফিডব্যাক থাকে যে কেন ফোন করা হয় না। এগুলো আমি পার্সোনালি আমার ফেসবুক মেসেঞ্জারে পাই। সেখানে আপনারা লিখতে পারেন। অ্যাড্রেস হচ্ছে facebook.com/hetu.abcradio। এই মুহূর্তে ফেসবুকে অর্থাৎ এবিসি রেডিওর যে ভেরিফাইড পেজটা আছে সেখানে গেলেই আজকের অতিথির ছবি সহ একটা পোস্ট দেখতে পাবেন। সেখানেই আর যে সেতু পেজটা ট্যাগ করা আছে সেটাতে লাইক দিয়ে কানেক্টেড থাকুন এবং সেখানেই আপনার কোয়ারিজ গুলো আমি সরাসরি উত্তর দিব আপনাকে আর যে সেতু পেজে। আর আজকের পোস্ট অনেক বেশি বেশি শেয়ার করুন যাতে করে আপনার আশেপাশের সবাই, আপনার ফেসবুকের ফ্রেন্ডসরা জানতে পারে এবং এই শোটা শুনতে পারে। আর কমেন্ট করুন, সেগুলো পড়া হবে আই হোপ। তো ছোট একটা বিরতি নিচ্ছি। শুনছেন হ্যালো 8920 জীবনের গল্প। আর যে সেতু আছে এবং নাসিমাকে নিয়ে ফিরছি ঠিক একটু পরেই। হ্যালো 8920, হ্যালো 8920 জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে হ্যালো 8920 জীবনের গল্পে। আমি আর যে সেতু আছি এবং নাসিমাও আছে। নাসিমার জীবনের গল্পটায় আমরা যেখানে বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই ফিরবো, বাট তার আগে ফোন নম্বরটা আপনাকে বলছি, যেখানে ফোন করলে আপনি এই অনুষ্ঠানে আসতে পারবেন, বলতে পারবেন আপনার জীবনের গল্প। নম্বরটা হচ্ছে 09613892। আবারও বলছি, লিখেও রাখতে পারেন আপনি 09613892। আর আরজি সেতু নামে একটা পেজ আছে যেটা ট্যাগ করা রয়েছে এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে। এই মুহূর্তে সেখানে গেলে নাসিমার ছবি সহ একটা পোস্ট আছে, সেখানে আরজি সেতু পেজটা ট্যাগ করা আছে এবং এই পোস্টে অনেক বেশি কমেন্ট করুন। তারপরে হচ্ছে পোস্টটা শেয়ার করুন যাতে অন্যান্যরা জানতে পারে এবং অনুষ্ঠানটা শুনে আমাদের রেডিও স্টেশনের সাথে যুক্ত থাকতে পারে। ওকে, ফিরছি। আপনি যেখানে ছিলেন যে আপনাকে বিয়ের জন্য বলছিল বারবার 8-9 মাস প্রেমের পরে, এবং তখনও বলেনি যে ও হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী এবং আপনি মুসলিম। যেটা একটা বিয়ে করতে গেলে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে বাংলাদেশের মতো অনেক দেশেই হয়তো এই সমস্যাটা প্রকট হয়ে দাঁড়ায়। রিলিজিয়ন একটা বড় সমস্যা। সেখানে আপনারা কি করলেন? তারপর থেকে শুরু করুন। তখন আমি বলতেছি, দেখেন এখন তো আমি বেতন পাই নাই, বেতন পেল আমি বলতেছি যে না, বেতন পাওয়া লাগবো না, আমি আমার কাছে টাকা আছে, আমি জমাইছি, আমি তোমার কাজু পিছিয়ে নিয়ে বিয়ে করবো। পরে আমি কি দেখেন একা একা তো বিয়ে হয় না, সাক্ষী লাগে, লোক লাগে। আমি আমার খালা আছে, আমি কই কেমন খালা? আমি যে খালার বাসায় ভাত খাই ওই খালা আমারে বলছে যে তুই নিয়ে আহিস, সমস্যা নেই, আমরা দিব। তাহলে আমার ওই বান্ধবীর সাথে আমি আবার মিশার পরে বললাম কি, চম্পা সেন্টু আমার এগুলা বলে, এখন তুই কি করছ? হয়তো বলে সবকিছু যখন হয়ে গেছে, প্রেম টেম হয়ে গেছে, তখন আর বাদ রাখবা কি দিঘা, যা বয়া পর। আমি কই কি তুই একটু আমার লগে চলিস? হ্যাঁ বাইকে, আচ্ছা ঠিক আছে। আমি আর ও গেছি ওর সাথে। ও একটা সিএনজি ভাড়া করে নিয়ে এসছে। নিয়ে আসার পরে ও আমারে নিয়ে গেছে আরামবাগ, নিয়েছে আরামবাগ ওর খালার বাসায় নিয়েছে। ওর খালার আইনা বলতেছে যে খালা আজকে আমি ওরে বিয়ে করবো, তুমি সবকিছু রেডি করো। তখন ওর খালাই কইলো যে ওর কি বাপ মা নাই? কইছে যে বাপ মা মারা গেছে, ওর বোন আছে, ভাই আছে। কইছে ভাই আছে, বোন আছে। ওই খালাটা কিন্তু জানতো যে ও হিন্দু, তারপর ওই খালাটা আমার বলেনি। বলতেছে যে ওর বোন আছে, ভাই আছে, তুই হ্যাঁ কাছে কি না কোয়া লাগবো না, আমরা নিজেরাই বিয়ে করবো। তেমন কথা তো না। আমি কইতাছি কি আল্লাহ, আমার বাপ মারা গেল, মা মারা গেল, বোনে এত পাইলা দিলা, বড় করলো, মানে আমার খুব চিন্তা হইতেছে এই কাজটা আমি করবো, এটা আমার বোন না অনেক কষ্ট পাইবো। আচ্ছা এই কাজটা আমি করবো। আমি হ্যাঁ মানে এত অনুরোধ করছি, করার পরে উনি বলতেছে দেখো তুমি কি আমার ভালোবাসো নাই? আমি হ্যাঁ বাসছি, এখনো বাসি, আমি তো না করি নাই। যদি তোমার বোন যদি না শিকার আহে, আমি না শিকার এলে তখন আমরা পালাই বিয়া করবো, এখন দরকার নেই। পরে উনি কইতাছে দেখো আমি সবাই কয়ে লেছি, আমার বন্ধু বান্ধব সবাই আইতাছে, আবার তুমিও তোমার বান্ধবীরে বলছো, তুমি এখন আবার না করতেছো কে? চলো থাক, ওই বিয়া হয়ে গেলে পরে ঠিক হয়ে যাইব এরকম কথা। তারপরে ওই খালার মেয়েরে নিয়ে উনি মার্কেটে গেছে, এই শাড়ি, ছায়া, ব্লাউজ এগুলো নিয়ে আসলো।
কিছু রান্না বান্না করলো। তারপরে আমার বান্ধবী নিয়ে আমি অনেক কাঁদতাছি। আমি কই কি দেশ চিনি না, বাড়ি চিনি না, একটা পোলার সাথে রাস্তায় পরিচয়, এতে সম্পর্ক হয়ে গেল, এখন আমি তার সাথে আবার বিয়ে বসে যাবো। আচ্ছা, এই জিনিসটা খুব খারাপ দেখা যায় না চম্পা? আগে খারাপ কি দেখোস না, ছবিতে কি হয় বাস্তবে কি হয়, এগুলো আবার বলতেছে কয় বয়া যায়, কোনো সমস্যা নাই। ও যদি আমারে কইতো আমি এমনি যাইতাম গা। আচ্ছা ঠিক আছে, তুই ওজন কইছস, তা যা। তো ও রাত্রে আবার মেহেন্দি টেন্দি বাটলো, মেহেন্দি টেন্দি বাটতে আমার গায়ে লাগাইলো, লাগাইতে লাগাইতে অনেক কাজী অফিসে গেছে, কাজী আসেন। এমন করতে করতে কাজী আসে না, আসে না, আসে না, আসে না, একবারে বুড় হয়ে যেতেছে গা, বুড় হয়ে যেতেছে, তাও কাজী আসেন। তারপরে আরামবাগের কোন এক নেতা না কি জানি, মানে মামা মামা বলে আর কি, খুব আর কি, ওই লোকের ধরে নিয়েছে ওই মহিলাটা। আইনা বলতেছে কি যে সেন্টু তো এই মেয়েরে খুব ভালোবাসে, তখন কাজী আসতেছে না গার্জেন ছাড়া, কয়ে গেছিল ভাই আপনি একটু কাজ করেন, একটু কাজীটারে নিয়ে আসেন। তাই বললো কি আচ্ছা ঠিক আছে। তো ওই লোকটা আমার কাজী আনছে, কাজী আনার পরে বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমরা রাত্রে ওই বাসায় ছিলাম, সবাই একসাথে ছিলাম, সবাই একসাথে থাকার পরে পরের দিন আমার বোন কইতেছে আল্লাহ ওই কই গেল, বাসায় আহে না, এটা সেটা। পর চম্পা বাসায় গেছে আমার বোন, এই চম্পার মারে জিজ্ঞেস করলো যে খালা চম্পার সাথে কি নাসিমা আইছে? নাসিমা তো দেখছিলাম, চম্পা নাসিমা কই জানি গেছে। পরে আমার বোন আর কি কইছে কি আচ্ছা ঠিক আছে, যদি চম্পা আগে আহে তাহলে চম্পার একটু আমগো বাসায় যাইতে কইন। গেছে তো চম্পা বিয়া শাদী দেখে আয়সা করছে। আয়সা পড়লে আমি কই কি চম্পা তুই এটা আমার বোনের কইস, আমার বোনের যেন আমরা না খোঁজে, তুই কইস নাসিমা যে ছেলেকে ভালোবাসতো ওই ছেলের সাথে ওর বিয়ে হয়ে গেছে গা, একটু কইস। হ্যাঁ আচ্ছা। তেমন কত কথা আমার বইনে কইছে, চম্পা আমার বোনের কইছে যে রত্নাপা নাসিমার খুঁজছেন না, নাসিমা একটা ছেলের ভালোবাসতো ওই ছেলের সাথে বিয়ে হয়েছে। তা আমার বোন আবার চম্পার বাসায় আইসা অনেক গালাগালি করছে চম্পারে, চম্পার মারে অনেক। আমার বোন এরকম ছিল না, আপনার মেয়ের সাথে চইলা এরকম হয়েছে, এটা সেটা, মানে দুনিয়ার কথা কইছে। পরে অনেক ঝগড়াঝাটিও হয়েছে। 4 দিন না 5 দিনের সময় ওই বাসায় আমরা আর কি ভিন্ন ভিন্ন আর কি থাকতেছি, একসাথে এখনো হয় নাই। না হওয়ার কারণে পরে একদিন আমি বলছি কি তাই এখন চলেন আমাদের বাসায় চলে যাই, এখন আপনি খালার বাসায় কদিন থাকুন। তো ওই খালাটা আবার বেশি ভালো না, যে লোকটারে নিয়ে এসেছিল বিয়া পড়াইতে, ওই লোকটা জানি ওই খালারে জানি কি বললো, তো ওই মহিলা আবার আমার ওই লোকের বাসায় নিয়ে গেছিল, মহিলা আবার ওই লোকের বাসায় আমার নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে লোকের বাসায় ওই যে লোকটা উকিল কি জানি হুজুরে নিয়ে আসলো বিয়া পড়ানোর জন্য, ওই লোকটা আর কি বেশি ভালো না, ঠিক আছে। কারণ ওই লোকের বাসায় আমার নিয়ে গেল, মানে ওনার জানি কি বললো, বলার পরে আমার কয় কি এই সেন্টু তো কাজে গেছে গা, ল তুই আর আমি ওই বাইগো বাসার যে আমি কই হ্যাঁ মেসে থাকে, মেসে কি যাবো, তাই কিছু হইব না। গেছি মনি হ্যাঁ হাড়ে লোকটা বসা, আমার কয় কেন আমি বলছি ওই লোকটাতে হ্যাঁ যদি ভাই ডাকে তাহলে আমি তার মামা ডাকবো। আমি বলছি যে মামা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসো। বসছি, বসার পরে ওনারা বললো কি যে না তোমার টাকা দিলাম, তো দোকান থেকে কিছু কিনা নিয়ে আসো। ওই দোকানের কথা বললা ওনারে দোকানে পাঠাইছে। পাঠানোর পরে আমার বলতেছে যে সেন্টু নাপিতের কাজ করে, তুমি ওরে কেমনে পছন্দ করলা, আমি অনেক টাকা ইনকাম করি, মানে এগুলা বললা উনি আমার কাছে আসতেছে। কাছে আসার পরে আমি বলছি সি মামা। তখন কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়ে গেছে। বলতেছি সি মামা আপনি এই কাজ, মানে বিয়ে হয়েছে ঠিকই, মানে এখন আমি জানতে পারতেছি না যে ও হিন্দু, কারণ ওর সাথে আমার এখনো মিলামিশা হয়নি আর কি, এই জন্য আমি বুঝতে পারতেছি না। তখন আমি বললাম সি মামা, মামা শব্দটা বুঝেন, মামা শব্দটা কি, আপনি যে আমার সাথে এই নোংরা কাজটা যে করতেছেন, সি। তখনকার থেকে আর কি ওই মহিলার প্রতি আমার একটা ঘৃণা আসলো। তো ওরা খালা জানে, তারপরে আমি ওনারে খালা বললাম, আর সেন্টুর সাথে আমার বিয়ে হইলো, কিভাবে আমার এখানে নিয়ে আসলো। আমি ওরা মানে ওনার যে কি জানি আনতে দিছে, ওটার অপেক্ষায় না থেকে আমি বাইরে এসে পড়ছি। বাইরে এসে আমি আমার স্বামীরে তখন বলতেছি, তখন তো উনি আমার স্বামী, তখন তো আর ইয়া না, তখন আমার স্বামীর আমি বলতেছি দেখো এই যাই কিছু হয়েছে আমি আর এখানে থাকবো না, এখন আমার বাসায় চলো, আমার বড় আপার কাছে যাই, যদি আমার বড় আপা না মানে তখন আমরা আলাদা ঘর বাড়ি নিয়ে মনে আসো। আমি কেমনে যাবো, আমার যদি আমার কোনো কিছু করে, আমি আচ্ছা আগেও ভয় পাইছো এখনো ভয় পাইতেছো, কোনো কিছু করবো না, চলো। গেছি আমার বোনের বাসায় গেছি, অনেকগুলা মিষ্টি টিষ্টি নিয়ে গেছি। আমার বোন কি করলো মিষ্টি বাইরে ফিক্কা ফালাই দিচ্ছে, ফালাই দেওয়ার পরে বললো কি এত খারাপ, মানে বাজে বাজে গালাগালি করলো আর কি, বাজে বাজে গালাগালি করার পরে আমার বোনের বলছি দেখেন আপা আমার ভুল হয়ে গেছে। আপনার বোনকে? জি আমার বোন আর কি, যে রত্না আপা আমার অনেক ভুল হয়ে গেছে, আমি মাপ চাই।
ও আমার পছন্দ করতো, আমি ওরা পছন্দ করতাম। তখন আমার বোনও জানে না যে ও হিন্দু, আমিও জানি না যে হিন্দু। আচ্ছা। এটা বলছি, বলার পরে আমার বোন কইতেছে যে না, তবে এই ঘরে কোনো জায়গা নেই, তার কই থাকবি যা থাকবে, আমার ঘরে জায়গা নেই। পরে আমি কি করলাম, তা আমার জামাই এখন আমার বলতেছে যে এখন কি করবো, এক কাজ করবো, আমরা বাসা বুক ঘর ভাড়া নেই, আসো। গেছি গা, বাসা বুক যায়া, বাসা বুক হলের সাথে ঘর খুঁজা পাইছি। ঘর খুঁজা পাওয়ার পরে ওখানে তো হাড়ি পাতিল বিছনা টিছনা কিছুই নাই। তো ও আবার কাজ কইরা একটা ভাতের পাতিলা, তরকারি পাতিলা, মানে চলার মতো আর কি কিছু নিয়ে আসলো। নিয়ে আসার পরে যখন আর কি এখন আমরা দুজন একসাথে থাকবো আর কি, এক ঘর নিছি, এখন যখন দুজন একসাথে থাকবো, এখন আর কি উনি আমারে চিনবো, আমি ওনারে চিনবো, এই আর কি। আর এই কয়দিন আমরা মানে এভাবেই ছিলাম আর কি। তো এখন যখন একসাথে রান্না বান্না করছি, খাওয়া দাওয়া হয়েছে, এখন আমরা যখন মানে শুইতে গেছি, তখন ও আমারে বলতেছে, দেখো নাসিমা, আমার দুইটা হাত ধরছে। দুইটা হাত ধরার পরে ও আমার বলতেছে, নাসিমা আমি তোমার একটা কথা বলি, তুমি কষ্ট পাও না। আমি কই কি কষ্ট বলেন? কয়, তুমি কথাটা শুনলে অনেক কষ্ট পাইবা। আমি কই কি কথা বলেন আপনি, শুনি, কোনো সমস্যা নাই বলেন। কয়, যদি তুমি শোনো, শোনার পরে কি তুমি থাকবা না চলে যাবা? আমি কই যদি থাকার মতো হয় তাহলে থাকবো, আর যদি চলে যাওয়ার মতো হয় তাহলে আমি চলে যাবো। তখন কয় কি, আমি তো হিন্দু। যখন এই কথাটা বলছে, মানে আমি কি বলবো, মানে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না যে আসমান কি আমার মাথায় ভাঙ্গা পড়লো না কি, মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর আমি বলতেছি, আচ্ছা কি হয়েছে, হিন্দু হিসেবে নিকে কি হয়েছে? তাহলে আচ্ছা আপনি যখন হিন্দু, তাহলে আমার যে কলমা কইয়া যে বিয়ে করলেন, তখন আপনি ওই কলমাটা কিভাবে বললেন? হ্যাঁ, কয় কি, না সত্যি নাসিমা আমি হিন্দু, তবে আমি তোমার অনেক ভালোবাসছি, এই জন্য আমি কিছু বলতে পারি না। ঠিক আছে, বলতে পারি নাই, কিন্তু ওই যে হ্যাঁ। আপনি যেটা বললেন, বিয়েটা হয়েছে তো এই- মুসলিম স্টাইল, জি, তাই জি, তো? জি। কাজী ডেকে হ্যাঁ হ্যাঁ, একদম কলমা টলমা পড়া, তবা টোকা কাইটা তারপরে বিয়ে হয়েছে। মানে ওইখানে যখন আমরা আলাদা বাসা ভাড়া নিছি, তখন আর কি বিস্তারিত জানছি যে ও আসলে সত্যি হিন্দু। তখন আমি বলছি যে এটা তো লুকানোর কোনো ছিল না, তো বিয়ের আগে আপনি আমার বলতে পারতেন, দরকার পড়লে আমি আবার আপনাকে মুসলমান বানাইয়া তারপরে আমি আবার ফিরে বিয়ে করতে পারতাম। যেহেতু আপনি আমার ভালোবাসেন, আমি আপনার ভালোবাসি, তাহলে এরকম করলেন কেন? এটা করার পর আমি বলছি যে আমার যে আশেপাশের লোকজন আছে, বান্ধবী আছে, আত্মীয় স্বজন আছে, আমি তাদেরকে কি বলবো বলেন? এখন আপনি বলেন না, আপনি কিছু বলতে পারবেন না, আপনি দেশে বাড়িতে আমার কোনোদিন নিয়ে যেতে পারবেন নাকি আমি কোনোদিন কিছু করতে পারবো? এটা করতে করতে মানুষে বলে না যে সত্যি কথা কোনোদিনও চাপা থাকে না, একভাবে না একভাবে বাস্তব হয়। তা আমি বলছি আমার বান্ধবীর কাছে, চম্পার কাছে, আমি চম্পা দেখ, তোর জীবনটা যে জায়গা নষ্ট হইতো সেই জায়গা আমার জীবনটা নষ্ট হয়েছে। কই কিরকম? আমি সেন্ট তো হিন্দু। কই কি কর? আমি হয় সত্যি হয় হিন্দু, আমার কাছে কইছে। তারপরে এরকম এরকম। তারপরে আমার আরেকটা বান্ধবী রীতা, যে বান্ধবীর আমার রাত্রে ডাইকা নিয়েছিল, ওর কাছে আমি বলছি যে রীতা দেখ, এটা ওটার কাজ করলো, কখন আমি কি করবো? বা করছে ভালো হয়েছে, এখন ওর তুই মুসলমান বানাবি, মুসলমান বানাবি, তখন কি করবো? কিছুই করার নাই। ওখানে না কইতে পারতেছি আমার বোনের কাছে, না কইতে পারতেছি কারো কাছে, মানে শুধু দুজনের সাথে আমি শেয়ার হইতেছি। হওয়ার পরে ওখানে ওই আমার কইতেছি এক কাজ কর, তুই তোকে বাড়িওয়ালার কাছে বল। আমি কই বাড়িওয়ালার কাছে যদি আমি বলি, বাড়িওয়ালা যদি ওরে মারে, তখন তখন কইবো না যে ও ছিটারি করে কি লিগে বিয়াটা করলো। এটা না করার পরে আমি বাড়িওয়ালার মানে বাড়িওয়ালির সাথে আলাপ করলাম, বললাম কি খালাম্মা, যদি ভুল বেয়াদবি হয় তাহলে মাফ করে দেন। মানে ও আমার সাথে প্রেম করছে, আমিও প্রেম করছি, তাহলে ও যে হিন্দু আমার এটাকে বলে নাই, এখন তো আমরা বিয়ে করছি কলমা কইরাই। তখন আমিন বাইরে বইলা ওর একটু ব্যবস্থা করে দেন। পরে উনি আবার আমার জিজ্ঞেস করলো যে তোরা কি মিলামিশা করছস? আমি কি আমিন না। ভাইটা কি? মানে ওই বাড়িওয়ালার ছেলে। আচ্ছা, ওই কি ব্যবস্থা করতে বললেন? মানে ওনাকে আর কি মুসলমান আচ্ছা, বানাবে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিবা যেটাই হোক আর কি হ্যাঁ হ্যাঁ করতে ওইটা। হবে। হ্যাঁ, তখন বললো কি আচ্ছা ঠিক আছে, তাহলে আমিন আইসে নে, তারপর আমি বলবো। হুম, হুম। তখন আমিন ভাই আসছে, ওনার মা আমার ডাকাইছে, ওরেও ডাকাইছে। ডাকানোর পর আমিন ভাই বললো যে দেখো, তুমি কি এটা একটা কাজ করলা, তুমি তো খুব অন্যায় কাজ করছো। কয়, ভাই মারেন কাটেন যাই করেন, আমার ভুল হয়ে গেছে, আমি করছি। এখন আপনারা আমার যে প্রস্তুতি নিতে বলবেন আমি সেই প্রস্তুতি নিব, সেটাই নিব। আচ্ছা, তারপরে? হ্যাঁ, তারপরে আমিন ভাইরে বললাম যে আমিন ভাই এরকম এরকম ব্যাপার, এখন কি করবো বলেন? তারপরে বললো যে তুমি কি কাজটা খুব খারাপ করলা, তুমি হলে এক জাত, ও আর এক জাত, এটা যদি মানুষে শুনে তোমার এখন কি করবো কও? তারপরে বললো যে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, এখন আপনি আমার যে প্রস্তুতি নিতে বলবেন আমি সেই প্রস্তুতি নিব। নেওয়ার পর আল্লাহ ওনার আম্মা আবার বললো কি আচ্ছা ঠিক আছে থাক, একটা হিন্দু ছেলের যদি মুসলমান বানানো যায় তাহলে আমাদের অনেক সোয়াব আছে। আচ্ছা থাকুক, যাই হয়েছে হয়েছে, এটা ওর ভাগ্যে ছিল, এই জন্য হয়েছে। তারপরে আমিন ভাই আবার কি করলো,
এই যে যারা মুসলমানি করায় না ওই লোকের ডাইকা নিয়ে আসলো, ডাইকা নিয়ে আসার পরে ওনারা আর কি সব ব্যবস্থা করে দিল। হুম, ব্যবস্থা করে দেওয়ার পরে ডাক্তারের মাধ্যমে আর কি জিনিসটা করলো, করার পরে মসজিদে নিয়ে তবা টবা কাদায়া কলমা টলমা পড়ায়া সবকিছু আর কি নতুন করে আবার ইয়া করলো, আবার বিয়ে পড়াইলো। হুম, বিয়ে পড়ানোর পরে ওনার দেশের বাড়িতে আর কেউ জানতেছে না, না জানার পরে এই যে আমাদের সব হয়ে গেল আর কি, মানে সংসার আর কি করতেছি, করতে করতে তো ও আবার ইনকাম করতে পারতো না। কেন? এই সেলুনে কাজ করে আর কয় টাকাই পায়। হুম, তে একদিন কাজে গেলে বাজার হয়, একদিন কাজে না গেলে বাজার হয় না। মানে সে আর কি আমার বাবা মার ইতিহাসই আর কি আবার ঘুরে আর কাছে, যে কষ্টটা আমি বাবা মার ঘরে করছি সেই কষ্টটা এখন আমি আবার স্বামীর ঘরে আবার হচ্ছে, তাই তো? হচ্ছে। আচ্ছা। আর মাঝখানের জীবনটা আমার একটু ভালো ছিল, একটু যে ভালো ছিল। গার্মেন্টসে কাজের জীবনটা আর কি Okay. ভালো ছিল। এবং আপনি তো সুখের জন্য বিয়ে করছেন জি। ফাইনালি। হ্যাঁ তো দেখি আমরা এখানে আরো একটা বিরতি নিই। প্রিয় শ্রোতা, ও নিজেই বললো যে মাঝখানে জীবনটা একটু ভালো ছিল, যে জীবনটা আমরা শুনে ফেলেছি, এবং বিয়ে করলো, বিয়ে করেও সে শান্তিটাও পাই নাই। তারপরেও একটা ঝামেলা ছিল ধর্মের, ধর্মান্তরিতও হলো, যেগুলো খুব প্র্যাকটিক্যাল কিছু প্রসেস আছে সেগুলো মেনটেন করেই হলো। এবং তারপরে কি হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আপনি কোথাও যাবেন না, শুনছেন হ্যালো 8920 জীবনের গল্প। আর যে সেতু আছে এবং আছে আজকের অতিথি নাসিমা। ছোট একটি বিরতি নিয়ে ফিরে আসছি। হ্যালো 8920 জীবনের গল্প। হ্যালো 8920 জীবনের গল্প। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে হ্যালো 8920 জীবনের গল্পে। আজকের অতিথি নাসিমার কাছে আমি ফিরছি। সংসার শুরু করলেন, অতিথির কাছে জি। ফিরছি। ওকে মুসলমানি করানো হলো, as per যে প্রসেস সেগুলো, তারপরে সংসার শুরু করলেন, বাট ইনকামের ব্যবস্থা ভালো না। জি না। আপনি তখন গার্মেন্টসে কাজ করেন? হ্যাঁ আমি গার্মেন্টসে কাজ করি। তে পরে এরকম কত টাকা পান গার্মেন্টস থেকে? হ্যাঁ। ওই সময় কত পাইতেন? ওইখানকার সময় 4000 টাকা। আর ঘর ভাড়া নিয়ে আলাদা থাকছিলেন? হ্যাঁ ঘর ভাড়া কত? 900 টাকা। 900 টাকা। ওই 900 টাকা ঘর ভাড়ায় আমার হাজবেন্ড দিতে পারেনি। পারে নাই? পারেনি। সেলুনে কি এত কম ইনকাম? মানে কি, হ্যাঁ, মানে সেলুনে 900 টাকা দেওয়ার মতো তো ক্যাপাবিলিটি ছিল? না না না, উনি বাজারই করতে পারে নাই। একটা ভালো জিনিস খাইতে মন চাইলে, মুরগি টুরগি খাইতে মন চাইলে উনি খাইতে পারে নাই। আচ্ছা, জি। ঠিক আছে, তখন আমি কাজে গেলাম। কাজে যাওয়ার পরে যখন উনি ভালোই থাকতো, কয়দিন আমাদের সংসার খুব ভালোভাবে চললো। চলার পরে মানে সেলুনের কাজ ছাইরা অনেক ধরনের কাজ খুঁজলো, যে দেখি পয়সা কোন জায়গায় আছে। তারপরে কিছু হলো না, এই গুলিস্তান কিসের কাজ জানি নিছিল, সেলুনের কাজ ছাড়ার পরে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কিসে ধরছে? জি, কারণটা কি? ওই যে মানে কিসের কাঠ টাট বিক্রি করে, হুম, আগের ভিউ কার্ড ছিল না, জি। নায়ক নায়িকাদের ভিউ কার্ড ছিল, হুম। তো ওইগুলো আর কি বিক্রি করতো। তারপরে গুলিস্তান থেকে ওনারে পুলিশে ধরে নিয়ে গেছে। তখন আবার আমার সন্তান পেটে ছিল, এখন কি করবো, মানে তো তার 2টা টাকা বেশি উপার্জনের দরকার। আচ্ছা, একটু ক্লিয়ার করি এখানে, শুধু ভিউ কার্ড বিক্রির জন্য নয়, সাথে হয়তো বা ভিউ কার্ড গুলো যেটা আমরা মিন করছি নায়ক নায়িকাদের ছবি, হ্যাঁ হয়তো একটু অশ্লীল ছবি টবি ছিল। জি জি। আচ্ছা, এই টাইপের কিছু জিনিসপত্র বিক্রি করতে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওইগুলো আবার ওনাকে পুলিশে ধরছে। ধরার পরে থানায় নিয়ে গেছে। থানায় নেওয়া যাওয়ার পরে আমি তো গার্মেন্টসে মানে কোনো খোঁজ খবর নাই। তো রাত্রে উনি বললো যে আমি আসতাছি বইলা ওনার কোনো খবর নাই। না খবর থাকলে তা ওই মুহূর্তে আবার আমার বাচ্চা পেটে আর কি আমি অন্তঃসন্ত। তখন আমি কি করবো, তখন আমার মনে একটা গভীর ছিল, চিন্তা আসলো যে আল্লাহ, ও আগে গেল না, এখন আমার সন্তান পেটে, ও এখন আমার চলে গেল গা। আচ্ছা, ও তো আসলে অনেক খারাপ লোক। মানে এগুলা চিন্তা ভাবনা করতে 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 যখন এই সকালবেলা থানার থেকে খবর আসলো আমার বাসায় হুম, যে অমুক গুলিস্তান কাজ করতো অমুক নামে, তারে গতকালকে পুলিশে ধরছে। জি। অনেকগুলা শুই না আমি মানে কানতে কানতে শেষ। এখন আমার বোনের কাছেও আমি যেতে পারবো না, আমার ভাইয়ের কাছেও যেতে পারবো না, আমি কারো কাছে যেতে পারবো না, কারণ এরা সবাই আমার মানে ত্যাগ করে দিচ্ছে। ভাই বোনের কাছ থেকে সবাই আমার ত্যাগ করে। আমি কি করবো, করার পরে এক লোকের নিয়ে গেছি, লোকের নিয়ে ওই গুলিস্তান গেছি, যে যেই লোকের কাঠগুলা বিক্রি করে ওই লোকের ধরছি। আচ্ছা, ধরার পরে ওনারে বলছি যে ভাই দেখেন, ও তো এরকম এরকম, মানে যেভাবে হোক, মানে আপনার কাজ করতে যায় ও পুলিশের হাতে ধরা গেছে, মানে আপনি আমার ছোড়া নেন। তো ওই লোকে বলছে কি যে তুমি বাসায় যাও, কোনো চিন্তা করো না, আমি ওরে নিয়ে আসতেছি। তা নিয়ে আসছি, নিয়ে আসার 2-3 দিন পরে নিয়ে এসছি। নিয়ে আনার পরে এখন বাসার ঘর ভাড়াও দিতে পারতেছে না, আবার আমার বাচ্চা পেটে, এখন মানে কি যে অবস্থা আছি, মানে উপরালা ছাড়া কেউ জানে না। তো এরকম করতে করতে ও আমার কয়েকদিন আছে না, তুমি চিন্তা করো না, আমি দেশে যাই। দেশে যাই, তা আমার বাবা মা তো আর জানে না যে আমি মুসলমান হয়ে গেছি, এবার তোমার বিয়ে করছি। তা আমি দেশে যা টাকা নিয়ে, ও দেশে গেছে। 10-15 দিন হয়ে গেছে, আসে না, কোনো খবরও নাই। আমি ওর দেশও চিনি না। গেছে আবার এই অবস্থা আমার বাচ্চা পেটে, মানে আমি কি যে করবো, মানে কোনো রাস্তা নেই। তাহলে আমার ওই চম্পা বান্ধবীটারে নিছি, নিয়ে হেরা কাবিনের কাগজটা উড়ে আনছি। কাবিনের কাগজটার ভিতরে মানে ওর সঠিক ঠিকানা লেখা ছিল আর কি।
আচ্ছা। তো ওই ঠিকানার অবস্থায় আমার ঘরের ফ্যান বিক্রি করছি, আর কটা হাড়ি পাতিল ছিল, আর আমার কটা শাড়ি কাপড় ছিল, এগুলা বিক্রি করছি। বিক্রি করে ওই কাবিনের কাগজের এইখান থেকে ঠিকানাটা নিচ্ছি। তারপর আমার বড় পারে দুলা ভাইরা এসে বলছি যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, এখন আপনি কি যাবেন? আমার বোন কয় কি, তুই জাহান নামে চৌরাস্তায় গেছিস, তুই জাহান নামে চৌরাস্তা যা, তুই তোর পাপের ইয়া আমাকে শরীরে যেন না লাগে, তুই যা, তোর আমরা চিনি না। এই কথা কয়া তারপর আমার দুলাভাইরে কইছি, আচ্ছা আমি অচেনা গ্রামে যাইতেছি, যেহেতু আমি অন্যায় করছি, আমার ইয়াটা আমি খুঁজে বাইর করবো, কারো লাগবো না। তা আমার বান্ধবীর না, এর আগে ওর একটা বন্ধুরে পাঠাইছি। আমি কই কি, সুলতান ভাই দেখেন সেন্টুরে এত ভালো মনে করতাম, ও এই কাজটা কেমনে করলো? ভাই কি ভাবি, আচ্ছা ঠিক আছে, তা আমার ভাড়া টাকা দেন, আমি যাই। তো ভাড়া টাকা আমি একটা দিচ্ছি, ও গেছে, যায় ওরে বলছে যে তুই যে দেশে যে ঢাকা যেরকম করে থইলি, তখন ওই মেয়েটার অবস্থা কি হইব? আর ও আবার ওর কাছে বলছে কি, তুই একটু নিয়ে আহিস, আমি আর ঢাকা শহরে যাবো না, তুই ওরে নিয়ে আহিস, আমি ওরে নিয়ে নেই থাকবো। থাকার পরে ও ছেলেটা আমার বলে না, ও ছেলেটা আইসা বলছে কি ওর সাথে আমার দেখা হয়নি, ও আর কি গাদ্দারি করছে আমার সাথে। করার পরে তা আমি আমার চম্পা বান্ধবীরে বলছি কি, চম্পা চল তুই আর আমি যাই। তা আমার পরনের শাড়ি ছিল, সেই শাড়িগুলা বিক্রি করছি, ঘরের ফ্যান ছিল সেটা বিক্রি করছি। তখন আমাদের ঘরে মানে কিছুই ছিল না, নিচে বিছানা। তো ওইগুলা নিয়ে গেছি, গ্রামে গেছি, সায়দাবাদের থেকে বাসুইটায় গেছি। যাওয়ার সাথে সাথে মানে এমন বৃষ্টি আইছে, আমার কথা হলো যদি আমি দেশ গ্রাম না চিনি তাহলে আমি আবার ঢাকা রিটার্ন আসবো। আচ্ছা। মানে এরকম অবস্থা, এরকম বৃষ্টি আসলো, নাই নাই নাই, পরে যাক আল্লাহ কি হুকুম, বাজারে বলে ওর দোকান ছিল, ওর বাবার নাম বলছি, সবাই চিনছি। চিনার পরে বলছি কি হ্যাঁ যে অমুকের পোলা অমুক এখানে ছিল, আছে। তোর ছোট ভাইয়ের খবর দিছে, ওর ছোট ভাইয়ের কাছে কি তোর ভাইয়ের বউ, তখন তুই কি করবি, বাড়িতে নিবি নাকি তোর ভাই ঠিকানা দিবি? তো ভাই তো নসুন্দি গেছে গা, এই জায়গা থাকবো না। তো ওই কুমিল্লার থেকে আবার নসুন্দি আসলাম বান্ধবীরা নিয়ে। নসুন্দি আইসা দেখি আমার ননাসের বাড়িতে, ওই আমার ননাসেও আবার মুসলমান। ওনার ফ্যামিলির ভিতর থেকে 5 জন মুসলমান, ওনারা 5 জন ভাই বোন বাগনা টাগনা মিলায় ওনারা 5 জন। ওদের ফ্যামিলির ভিতরে 5-6 জন। ওর বড় ভাই একটা মুসলমান মেয়েকে ভালোবাসা, তারপরে ওই যে দেশ গ্রামে ধান খেতে বিষ দেয়, সে বিষ খায় মারা গেছে। ও এরকম করলো, করার পরে তা আমি আবার নসুন্দি ঠিকানা দিয়েছে, নসুন্দি আসলাম। আসার পরে ওর বোন মানে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ওই মুসলমান, ওইটাও হিন্দু ছিল, মুসলমান হয়েছে। তো ওর বোনে আমার সাথে অনেকদিন জাগা টাগা দিছে, দেওয়ার পরে ওর বোনের সাথে আমি 9 মাস রয়েছি। 9 মাস থাকার পরে যখন ওর বোন আমার অনেক অত্যাচার করতেছে, তখন ওরে নিয়ে আমি ঢাকা আবার পলায় এসে পড়ছি। পলায় আসার পরে আমি বলছি কি যে তুমি কাজে যাও, আমিও কাজে যাই। এরকম করতে করতে ওর আবার বিয়ের আগে ওর টিবি রোগ ছিল, এটা আবার এতদিন ভাসে নাই। যখন আমার ছেলে দুনিয়াতে আসলো তখন অসুস্থ হয়ে পড়লো। আচ্ছা। আমার বোনের কাছে গেছি, আমার বোন মানে পাত্তাই দেয় না। আমার বড় ভাইয়ের কাছে কেউ পাত্তা দেয় না, আমার চাচার কাছে গেছি তাও কেউ পাত্তা দেয় না। না একটু ভুল হয়েছে, যখন এই জেলখানায় গেছে তখন আমার নিয়ে গেছিল দেখা করতে। তখন আমার হাত ধরে বলতেছে যে নাসিমা 1 মাস হোক 2 মাস হোক আমি কিন্তু জেলখানা থেকে বাইরে আসবো। আমার যে সন্তানটা তোমার গর্বে, তোমার বোন তোমার ভাই যদি নষ্ট করতে চায় তুমি ওটা নষ্ট করবে না, আমি যদি না থাকি তাহলে ওইটাই তোমার সম্পদ। তারপরে ও আমার বোন আমার হাসপাতালে নিয়ে গেছিল যে আমার বাচ্চা নষ্ট করে লাগবো। আমি বলছি যে না, আমি বাচ্চা নষ্ট করবো না। ও যেন আমার হাত ধরে বললো আমি ওর রিকোয়েস্টটা রাখবো। রাখার পরে আমার ছেলে হয়েছে, ওরা আমার বোন ছোটায় আনছে। আমার বোন অনেক ছোটায় আনছে, আমার যে বোনটা রাগ করছিল ওই বোনটা ছোটায় আনতে। আমি খাই না, বসে থাকি, কান্নাকাটি করি, তখন আমার বোনের মায়া লাগতো, আমার বোন ছোটায় আনছে। আনার পর যখন আমার ছেলে পৃথিবীতে আসলো তখন আমার স্বামী অসুস্থ হয়ে পড়লো। ওই টিভি রোগটাই মানে আবার জাগতে জাগতে তারপর ওর মা বাবা আবার শুনছে যে মুসলমান মেয়ে বিয়ে করছে, দেশে নিয়ে অনেক অত্যাচার করছে, অনেক মার দূর করছে। তারপরে আমি ওদের গ্রামে গেছি, ও হিন্দু বাড়িতে আমিও ঢুকছি, ঢুকার পরে আমারও বাড়িতে ঢুকতে দেয় নাই। তারপরে বাধ্য হয়ে আমি নিজেও শাঁখা সিঁদুর পড়ছি শুধু আমার স্বামীর কারণে। আজকে সত্যি ওর কথাটাই সত্যি হইলো যে ও আজকে আমার কাছে নাই, সারা দুনিয়াতেই নাই। ও এমন জায়গায় চলে গেছে, ও আর কোনদিন আসবে না। মানে কি হয়েছে তার? উনি মারা গেছে 1 বছর হয়েছে। কিভাবে মারা গেছে? এই জন্য আজকে আমার এখানে আসা। আজকে আমার স্বামী আমার কাছ থেকে নাই, আমার জীবনটা পুরো অন্ধকার। আমার মতো যেন এরকম
আর কেউ না করে। আমার স্বামীর নিয়ে মুগদা হাসপাতাল আমি 21 দিন ছিলাম। খালি রক্ত পরীক্ষা করে, পেশাব পরীক্ষা করে, এই পরীক্ষা করে, সেই পরীক্ষা করে, কোনো রিপোর্টই ধরা খায় না যে উনি অসুস্থ। তারপর ডাক্তাররা নিজে থেকে মোয়াখালী প্রাইভেট ক্লিনিকে পড়েছে। হুম। মাথা থেকে পা পর্যন্ত এক্সরে করলো। সেই এক্সরে ধরা গেছে যে ওনার বুকে টিউমারের ভিতরে ওনার ক্যান্সার হইতেছে। আচ্ছা। ক্যান্সার হইতেছে। আর ওর একটা দোষ ছিল কি, ও সারাদিন না খায়া থাকতো। কিন্তু কি, যেগুলো আমি খামো সেগুলো আমার বউ ছেলে মেয়ে খাইবো, ও না খায়া থাকতো। আর খালি সিগারেট খাইতো, খালি সিগারেট খাইতো। খাওয়ার পরে এগুলো আর কি ওর টেনশন, ওর টেনশনে ও মারা গেছে। আমি জানি ও আমার ভালোবাসার মূল্য দিছে, আমি ওর ভালোবাসার মূল্য দিতে পারলাম না। এখন আমি এইটাই বলতে চাই, যেই প্রেম করুক, যেই ভালোবাসা করুক, তার জাত পরিচয় যায় না, তারপরে যে উনি এরকম করে। আজ আমি ছোটবেলা থেকে কষ্ট করতে 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 আজকে আমি এই পর্যন্ত আইছি। এখনো আমি কষ্টই করতেছি। আমি মনে মনে ভাবছিলাম যে আমি একটা হিন্দু ছেলের সাথে বিয়ে হয়েছি, উপরওয়ালা যদি আমাকে একটা ছেলে দেয়, আমি তাকে মাদ্রাসায় পড়াইয়া মসজিদের ইমাম বানাবো। আল্লাহ আমার সে আশা পূরণ করছিল। আমার ছেলে এখন না দেখে কোরআন শরীফ মুখস্থ, তবে আমি তাকে আর পড়াইতে পারলাম না। আমার ছেলের আমি বলছি যে বাবা তুমি পড়ো মাদ্রাসায়, আমার যতটুকু চেষ্টা আমি অতটুকু করে যাবো। আমার ছেলে আমার জাবরায়া ধইরা বলে যে মা তুমি অনেক কষ্ট করছো, আর কষ্ট করা লাগবে না, আমার তুমি কাজে লাগাই দাও, আমি কাজ করি। আমার ছেলের চেহারা আর ওর বাবার চেহারা একদম এক। আমার ছেলের দিকে আমি এখনো তাকাইও না, খেলে আমার ছেলের দিকে তাকালে আমার স্বামীর কথা আমার মনে হয়। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স এখন 13 শেষ, 13 শেষে 14তে আর বিয়ে করছেন কত সালে আপনারা? আমার বিয়ের কয়েকদিন পরে 2000 সাল আসলো। আচ্ছা, তার মানে আপনারা 15-16 বছর সংসার করছেন, তাই তো? হ্যাঁ, আমার 16.5 বছর সংসার করছি। আচ্ছা, উনি যখন জেল থেকে বের হলো তারপর অসুস্থ হলে মারা তো গেছে কত বছর? জি, এই গত রোজা 4 দিন আগে মারা গেছে। গত রোজার 4 4 দিন দিন আগে? আগে মারা গেছে, আচ্ছা। মে মাসে 16 তারিখে। মে মাসের 16 তারিখে? 16 তারিখ তাহলে তো 1 বছর হয়নি। হয়েছে, 1 বছরের কত বেশি। বছর? হ্যাঁ, আচ্ছা। আমি আমার স্বামী, আমার উদ্দেশ্য ছিল যে হাসপাতালে আমি ছিলাম হুম। ওই হাসপাতাল থেকে নাম কাইটা দিছে। তখন ডাক্তারে বলছি যে ক্যান্সার হাসপাতালে আমাকে একটু সহযোগিতা করে দেন না আপনারা। বলছে কি তোমার আমরা অনেক দেখছি, তুমি যে তোমার স্বামী নিয়ে যে কি করছো। আমি বলছি যে আমার আগে হইলো আল্লাহ, তারপর হলো আমার স্বামী, এছাড়া আমার দুনিয়া তার কেউ নাই, কেউ নাই। আপনার সহযোগিতা করে তুমি চাই হাজার চেষ্টা করলেও তোমার স্বামীর তুমি বাঁচাইতে পারবে না। তারপর আমি যেদিন বেতন পাবো গার্মেন্টসে, আমি বলছি আমি যদি আজকে বেতন পাই আজকে আমার স্বামীর নিয়ে যাবো। আল্লাহ কি হুকুম, যেদিন আমি বেতন পাবো ওদিকে আমার স্বামী মারা গেছে। মাই গড, এত এত ঘটনা! ওদিকে আমার স্বামী মারা গেছে, আমি আমার স্বামীর হাসপাতালে নিয়ে যেতে পারলাম না। আমি কত মানুষের কাছে সহযোগিতা চাইছি, কেউ আমার সহযোগিতা করে নাই। এমন লোক আমার বলছে যে তুমি আমাদের সাথে থাকো, তোমার 50,000 টাকা দেব। এমন লোকে বলছে যে তুমি আমাদের সাথে সময় কাটাও, তোমার 20,000 টাকা দেব। এই যে মানুষ টিভিতে দেখায়, অমুকে দেখায়, অমুক জায়গায় দেখায় যে গরিব মানুষের পাশে মানুষ দাঁড়ায়। আমার মানে আমার ধারণা হলো যে এই কথাটা ভুল, একবারে ভুল। মানুষ স্বার্থের কারণে কারো কিছু করে না। আমার জামাই আমার ভালোবাসার মূল্য দিচ্ছে, আমি আমার স্বামীর ভালোবাসার মূল্য দিতে পারলাম না। আমি ভালোবাসার মূল্য বাকি জীবন আমি এইভাবে কাটাই দিই। নাসিমা, একটু শান্ত হন, আমরা একটা ব্রেক নেব এখন, একটু শান্ত হন, তারপর আমরা ফিরে আসবো। বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। প্রিয় শ্রোতা, ওর একটা কথার গেট ধরে আমি বলছি, অনেককেই আমি বলতে শুনেছি যে যখন মানুষ আসলে একেবারে ছন্নছাড়া হয়, ওর কাছে আর কিছুই থাকে না ধরে বাঁচার মতো, তখন কিন্তু অনেক কিছু উপলব্ধি করে যেটা হয়তো আমরা সাধারণ অবস্থা উপলব্ধি করি না। যেমন আমার মনের কথা আমি কাউরে বলতে পারি না। আপনার মনের কথা শুনছে সবাই,
প্রিয় শ্রোতা, ও উপলব্ধি করেছে যে মানুষ আসলে তার স্বার্থের প্রয়োজনেই হয়তো মানুষকে সাহায্য করে, ছাড়া আর কিছুই না। হয়তো বা এই উপলব্ধি হয়তো ওর মতো আরো অনেকেরই আছেন। যাই হোক, ছোট একটা বিরতি নিচ্ছি আমরা এই মুহূর্তে, এবং তারপরে ফিরে আসছে আবারও নাসিমাকে নিয়ে। এখনো শেষ হয়নি জীবনের গল্প, এখনো শুনবো মানুষের আমরা। পোশাকের আড়ালে যে কত কিছু লুকায় থাকে, যে যার সাথে না চলে তখন মানুষ বলা যায় না। ওকে, ছোট একটা বিরতি নিচ্ছি আমরা, সাথে থাকুন। হ্যালো 8920, হ্যালো 8920 জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আজকে শেষবারের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 জীবনের গল্পে। আর যে সেতু আছে আপনার সাথে, এবং শুনছেন নাসিমার জীবনের গল্প। আমরা যেখানে বিরতি নিয়েছিলাম, কান্নায় ভগ্ন একটা মানুষ এখনো কাঁদছেও, আমরা ওর কান্নার শব্দ পাচ্ছি, আমি পাচ্ছি স্টুডিওতে। আমি জানি না আপনারা পাচ্ছেন কিনা। একেবারে শুরু থেকে ওর জীবনটা কিন্তু কান্নার ছিল, এখনো পর্যন্ত কান্নার। এই কান্নার জীবনটা থেকেও বের হয়ে আসুক। যাই হোক, এটা আমরা, আমার মতো আপনারা সবাই চান, আমি জানি। যাই হোক, আমার শুভকামনা এবং আপনাদের দোয়া ওর সাথে থাকবে, আমি জানি। কিন্তু এখনো গল্পটা শেষ হয়নি, আমরা শুনবো। ওর ছেলের কথা বলছিল, এবং ও বারবার একটা কথা বলছে যে আমার স্বামী আমাকে মূল্য দিয়েছে তার ভালোবাসার, বাট আমি পারিনি। কিন্তু কেন কেন বলছেন আপনি? আমার স্বামী আমার ভালোবাসার মূল্য দিতে, কারণ ওনার বাবা মা যখন জানছে যে মুসলমান মেয়ে বিয়ে করছে, তখন ওনাকে টাকা দিছিল, পাসপোর্ট করে দিছে উনি যেন ইন্ডিয়া চলে যায়। উনি ওই টাকাগুলো নিয়ে এখানে আইছে, এখানে আইসা আমার নিয়ে সুন্দরভাবে রয়েছে, খাইছে, চলাফেরা করছে। অথচ আমার স্বামীর এত বড় একটা অসুখ হইলো, কোন মানুষ আমার স্বামীর পাশে আইসা দাঁড়ায় নাই। যে ছেলেটা হিন্দু ছিল কিংবা আমাদের ধর্ম আইসা পড়ছে, আমাদের সমাজের উচিত ছিল যে একটা হিন্দু ছেলে, ওর বাড়ি ঘরে কিন্তু ভালো সম্পদ, অনেক বড় লোকের ছেলে, ও আজকে বিনা চিকিৎসায় এইভাবে মারা যাইব, আমি এটা কল্পনাও করতে পারি না। মানে আমার এই ধরনের কোন চিন্তা ভাবনা আসলেই মানে আমার কেমন যে লাগে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন আমি কাজও করি না, আমি এদিক সেদিক খালি রাস্তা দিয়ে হাঁটতে থাকি, ওদিকে যাই ওদিক। আমি যখন রাত্রে শুয়ে যখন কান্দি, মানে ওনার স্মৃতিগুলা যখন আমার মনে হয়, আমার ছেলে তখন আমার চোখের পানি মোছাই দেওয়া হয় কি, মা আব্বা নাই দেখে কি হয়েছে, আমি আছি, আমি তোমার বড় হয়ে